Sir, it's on live now. সবাইকে স্বাগতম। আমরা একটু আমাদের কথা শোনা যাচ্ছে কিনা ঠিকভাবে সেটা জানার জন্য এবং আমাদের কয়েকটা গ্রুপে শেয়ার দেওয়ার জন্য আমরা একটু সময় চেয়ে নেব আপনাদের কাছে। তারপর আমরা আমাদের গেস্টদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিব এবং আমরা আমাদের আলোচনা শুরু করব। আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, আমাদের শোনা যাচ্ছে মনে হয়। সবাইকে স্বাগতম আবার। আর আজকে আমাদের সাথে যে দুজন গেস্ট আছে তাদের পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। তারপরে বলছি, আমাদের সাথে আছেন আজকে আমাদের সবার প্রিয় ডক্টর খালেদ আহমেদ চৌধুরী স্যার এবং কি বলবো মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র সিয়াম আহমেদ। সরি, শুধু সিয়াম আহমেদ না, ব্যারিস্টার সিয়াম আহমেদ, হি ইজ এ লয়ার। তো আজকে ওনাদের সাথে আমাদের আড্ডাটা হবে, আমরা কথাবার্তা বলবো, গর্ব করব এবং আপনাদের লাস্টের দিকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ওনাদের কাছে আপনারা করতে পারেন, আমরা সেগুলো ইনশাল্লাহ নিয়ে ট্রাই করব। তো প্রথমেই শুরু করতে যাচ্ছি যে আমরা এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কেন, আমার বাবা দাদা হয়তো বা তারও আগের জেনারেশন গুলো এরকম কোনো সিচুয়েশন দেখেনি, যার কারণে আজকে আমরা এই লাইভে। তো এই খারাপ অবস্থার মধ্যে কম বেশি আমরা সবাই ঘরে বন্দি। তো ঘরে আমরা কিভাবে আমাদের সময়টা কাজে লাগাই এই বিষয়ে আমি প্রথমেই আমাদের খালেদ স্যার, সম্মানিত খালেদ স্যারকে প্রশ্ন করতে যাচ্ছি যে আপনার এই করোনাকালীন সময়ে প্রায় 70 দিন হয়ে গেল, এই সময়টাকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন স্যার? ধন্যবাদ রাসেল আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিএলএসএস এর সবাইকে শুভেচ্ছা। আপনারা অনেক ভালো কাজ করছেন সব ল স্টুডেন্ট লয়ারদের জন্য, এনিওয়ে সেজন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ঠিকই বলেছেন যে আমরা তো আসলে এরকম ক্রাইসিসের মধ্যে তো এই বিশ্বই কখনো পড়ে নাই। তো আমাদের গত 100 বছর আগে 1919 সেই সময় প্যান্ডামিক হয়েছিল, বহু লোক মারা গেছে, সেই সময় সায়েন্স ওয়াজ নট সো অ্যাডভান্সড। এরকম একটা অবস্থাতে যে আমরা এখন পড়তে পারি এটা তো আমাদের ধারণার মধ্যে ছিল। তো যাই হোক, আমরা মানব জাতি যেহেতু উই আর দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য অলমাইটি, ঠিক আছে, আমাদের তো ঘুরে দাঁড়াতে হবে। আর যেহেতু আমরা কাজে লিপ্ত আছি, কাজকর্মে থাকি, কাজ না করলে তো আমাদের আশেপাশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। আমাদের কিছু, আমি মনে করি যে আমাদের শিক্ষিত সমাজের ইন পার্টিকুলার আমাদের দায়িত্ব অনেক বেশি। কাজে আমাদের কিন্তু নিজের কথা ভাবলে সবার কথা ভাবতে হবে। তো সেই হিসাবে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং আমার টিম আমরা বসে থাকি নাই। আপনি জানেন যে আমি আইনের জগতে, আমি যেমন আইন পেশার সাথে জড়িত, আমি লিগ্যাল এডুকেশন সেক্টরেও কাজ করছি। তো প্রথমত লিগ্যাল এডুকেশন সেক্টরে আমরা সেই অনলাইন প্ল্যাটফর্মে ইউনিভার্সিটি অফ লন্ডন বিপিপি যেটা কোনো সাপোর্ট দেই, সেই ক্লাসগুলো আমরা সেই 23শে মার্চ থেকে নিয়েছি। তারপরে এট দ্য সেম টাইম আমি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে আছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে। এটাও আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে প্রথমে একটু হয়তো বোঝার এদিক সেদিক ছিল, তারপরে সবাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করার জন্য তারা অথরাইজ করেছে ইউনিভার্সিটি গুলোকে সিলেবাস শেষ করার জন্য। সেই হিসেবে তাদের কাজগুলো শেষ করলাম, ফাইনাল পরীক্ষা নিলাম। একটা ইউনিভার্সিটির আরেকটা সামনে আছে, চলছে, এই বিসর্জন হবে। এছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটির এক্সটার্নাল এক্সামিনারের কাজ করি, এলএলএম এর, সেটারও কিছু কাজ করছি। এট দ্য সেম টাইম আমার লিগাল চেম্বার, ল চেম্বারটাকে এনকারেজ করার জন্য, মোটিভেটেড করার জন্য আমরা অনেকগুলো ওয়েবিনার করলাম। বাংলাদেশে যে প্যান্ডামিক ক্রাইসিস রিলেটেড যে আইনগত পরিবর্তন কি কি হওয়া উচিত বা কি আমরা করলাম, লেবার ইন্ডাস্ট্রিতে এফেক্ট করেছে, সাপ্লাই চেইন এফেক্ট করেছে, গার্মেন্টস এফেক্ট করেছে, এমন কোনো সেক্টর নাই যেখানে আমরা এফেক্টেড হই নাই। কাজে এই ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে আমরা ভবিষ্যতের ক্রাইসিসটাকে আমরা মোকাবেলা করতে পারি সেই ব্যাপারে যথেষ্ট পড়াশোনা করেছি, করছি।
সবাইকে মোটিভেট করছি, শিখছি অনেকের কাছ থেকে। অনেক ভালো লেগেছে যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের সিনিয়র কলিগরা, ইভেন আমাদের জুনিয়র কলিগরা যারা আছেন, তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। এই যে একটা কালেকটিভ লার্নিং, আমি মনে করি যে এই সময়টাতে একটা বিরাট পাওনা হয়েছে আমার অন্তত। কারণ এত ব্যস্ত থাকতাম, শুধুমাত্র ট্রাফিকেই তো আমাদের, এটা সিয়াম আরো ভালো বুঝবে, যে শুধু ট্রাফিকেই তো এই ঢাকা শহরে 3-4 ঘন্টা প্রতিদিন কেটে যায়। কিন্তু অন্তত এই যে একটা মন্দের ভালো আর কি, হ্যাঁ। আর তাছাড়া আমার কাছে মনে হয় কি, যে প্রত্যেকে কিন্তু তার বাসাতে, মানে বাসা বা ফ্যামিলি যে একটা জগৎ আছে, আমি মনে করি এটাও কিন্তু একটা একটা আমি মনে একটা নতুন ভাবে বোঝা মানে হয়েছে আমাদের সবার কাজে। আমি মনে করি যেটা, যে এই সবকিছুর মধ্যে যে নিজেকে ব্যস্ত রেখে, মানসিক ভাবে নিজেকে চাঙ্গা রেখে, এবং আমরা ধরেন লিডারশিপ স্কিল যেটাকে বলে, আমি আমার ইনস্টিটিউটকে লিড করি, আমার চেম্বারকে লিড করি, সেখানে আমি যদি ভেঙে পড়ি, আমি যদি নেগেটিভ একটা অ্যাটিটিউড আমি যদি দেখাই, বাকিরা কি করবে? আমি এটা মনে করি যে যারা সামনে থাকবেন তাদেরকে দে মাস্ট লিড ফ্রম দ্য ফ্রন্ট। যে কতগুলো কথা আছে যে কি, দ্য শো মাস্ট গো অন, হ্যাঁ, বাট দ্য নেভার সে ডাই সর্ট অফ অ্যাটিটিউড। আমরা যতই আমাকে খুব একজন জুনিয়র বলেছে, তার নাম বলবো না, বলে স্যার আপনার মুখ থেকে যদি কখনো নেগেটিভ কথা আসলে আমরা কিন্তু শেষ, হ্যাঁ। আপনি কখনো, আপনার হাজার বিপদ হলেও আপনি কখনো, এটা আমি কখনো ইনশাল্লাহ বলবো না, কারণ আমাদের প্রত্যেকেরই একটা শেষ আছে, সুনার ও লেটার আমাদের সবাইকে যেতে হবে। কাজে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, এবং আশা করি আমরা যে কাজগুলা করে যাব, এটা যাতে পরবর্তী জেনারেশনকে মোটিভেটেড করে, আমি মনে করি সেটা আমাদের সামাজিক দায়িত্ব একটা কিন্তু আছে। আমরা অনেক লাকি, তাই না? আমরা অনেক লাকি এই দেশে, এই যে আপনাদের সামনে কথা বলতে পারছি। শিক্ষার সুযোগ বাবা মা করে দিয়েছেন খোদা তাআলার ইচ্ছাতে। আমাদের বড় দায়িত্ব আছে কিন্তু সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, যাতে আমরা কিছু অবদান রাখতে পারি। সেটাই আমি মনে করি যে, সো আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু বি বিজি, হ্যাঁ, ব্যস্ত থাকার জন্য এখনো তাই চলছে। ধন্যবাদ। ধন্যবাদ খালেদ স্যারকে। আমরা এখন একটু সিয়ামের কাছে যেতে চাই। সিয়াম, আপনার কাছেও সেম প্রশ্ন, যে এখন তো শুটিং নাই বললেই চলে, তো আপনার এই দিনগুলা কিভাবে যাচ্ছে? এবং সাথে আপনার কাছে আরেকটাও থাকবে, যে ভার্চুয়াল জগৎটা, যে আপনি অনলাইনে এসে এখন কথা বলছেন, ঠিক আছে, এই জিনিসটাকে আপনি কিভাবে নিচ্ছেন? ভার্চুয়াল জগৎটা বেটার, আর সামনাসামনি কথা বলাটাই বেটার? সিয়াম আহমেদ। আচ্ছা, তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে অলরেডি আমার একটা অ্যাচিভমেন্ট আনলক হয়ে গেছে, কারণ যারা আজকে আমাকে আর কি অন্যভাবে দেখছেন, যারা আমাদের আসলে এডুকেশন সাইডের সাথে জড়িত না, তারা অনেকে জানেন না যে আমি খালেদ আহমেদ স্যারের স্টুডেন্ট। তো যাকে সারা জীবন আমরা ক্লাস নিতে দেখেছি, যার রুমে গিয়ে আমরা সবসময় সব প্রবলেমের কথা শেয়ার করেছি, তো আজকে তার সাথে আমি পাশাপাশি মানে স্ক্রিন শেয়ার করতে পারছি। তো আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট ইন ইটসেলফ। তো মনে হচ্ছে কিছু জীবনে করেছি, এরকম একটা কিছু মনে হচ্ছে। তো ইটস গুড টু সি ইউ খালেদ স্যার আফটার আ লং টাইম। অনেক ধন্যবাদ। এখন প্যান্ডেমিকের কথা যদি বলি, তাহলে আমার জন্য আসলে এই টাইমটা খুব আমি বলবো যে একটা ফ্রুটফুল টাইম একদিক থেকে। কারণ লাস্ট 68 ডেজ, মানে আমি অলরেডি ঘরে আছি তো 2.5 মাসের উপরে, তবে তার আগে 68 ডেজ আমি টানা কাজ করেছি অলমোস্ট। তো সেখানে কোনো ব্রেক ছাড়া যেহেতু কাজ করেছি, আমার ফ্যামিলি সবচেয়ে বড় এটার জন্য সবচেয়ে বেশি আমার মনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন। তো আমি এই সময়টা আমি 100% আমার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি অনেকটা শৈশবে ফিরে গেছি, যেটা আসলে আমি বারবার বলি যে দিস ইজ আ পজ, দিস ইজ আ পজ ফর আ কজ। এই কজটা আসলে আমাদের ফাইন্ড আউট করা একেবারেই নিজের ব্যাপার। আপনি আপনার কজটা নিজের মতো করে ফাইন্ড আউট করবেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে লাইফ তো আসলে ইটস নট আ T20 গেম, রাইট? লাইফ ইজ লাইক এ টেস্ট ম্যাচ। এটাকে আসলে কোনো সময় ভালো বল আসবে, কোনো সময় খুবই ভালো বল আসবে, সেটা একটু দেখে খেলতে হবে, একটু ডাক করতে হবে, একটু ছেড়ে দিতে হবে, আবার নিজের মতো বলটাকে রাইট টাইমে প্লে করতে হবে। তো আমরা অনেকেই অনেক সময় একটু ডিসহার্টেন হয়ে যাই যে আমার সাথে কেন ভালো হচ্ছে না, সবাই এগিয়ে গেল, আমি কেন পিছিয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ডরা সবাই জব নিচ্ছে, চেম্বার করছে, এত টাকা কামাই করছে, আমি কেন কিছু করতে পারছি না, আমি বাসায় বসা। এই জিনিসগুলো না প্রত্যেকটা মানুষ নিজের নিজের টাইম লাইনে চলে। আপনার কাছে যে সাকসেসটা আমার কাছে মনে হয় যে 30 ইয়ার্সে ধরা দেবে, এমন অনেকে আছে যাদের 18 ইয়ার্সে যারা পাবে, অথবা যারা 40 ইয়ার্সে 50 ইয়ার্সে তারা তাদের নিজস্ব একটা আইডেন্টিটি খুঁজে পাবে। বাট ইটস নট অ্যাবাউট দ্যাট। I think it's about the journey, whether you like it or not, whether you enjoy it or not. তো আমি অনেকদিন পরে এই জিনিসটা ফিল করতে পেরেছি যে আমি এত জোরে দৌড়াচ্ছিলাম, এত কাজের পিছে দৌড়াচ্ছিলাম, যে আমি ভুলে গিয়েছিলাম অনেকটা যে
ওকে ফাইন, এটা তো কাজ করাটাই তো সার্থকতা না, কাজের মাঝখানে আনন্দটা খুঁজে পাওয়া হচ্ছে সার্থকতা। তো এখন আমি যে পজটা পেয়েছি সেই পজটাকে আমি একটা কজে কাজে লাগানোর চেষ্টা করেছি। ছোটবেলার মতো যেই বই পড়তে ইচ্ছা করে আমি সেই বই পড়ছি, কোনো বাধা ধরা কিছু নেই। আগে জোর করে অনেকে, এটা খালেদ স্যার ভালো মতো জানেন যে অনেক সময় আমাদের লিগাল বুকস গুলো জোর করে পড়তে বসতে হতো, কিন্তু যেটা ভালো লাগছে এখন নিজে জানার জন্য পড়ছি। এমন না যে কেউ আমাকে মনিটর করছে, আমার ভালো লাগছে পড়তে, আমার জানতে ইচ্ছা করছে যে আপডেটেড লস কি আসলো, অথবা এখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি চিন্তা করছে, তাদের বেঞ্চ কি চিন্তা করছে, এই জিনিসগুলো, এই ভার্ডিক্ট গুলো পড়তে ভালো লাগে। আমার ছোটবেলার অনেকগুলো খুব ফেভারিট বই ছিল, সেগুলো কিছু শিশু কিশোর উপন্যাস ছিল, কিছু সায়েন্স ফিকশন ছিল, তো আমি সেগুলো আবার পড়া শুরু করেছি। আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে আমার নিজের কিছু স্টোরিজ আছে, যে স্টোরিগুলোকে এক জায়গায় লেখা প্রয়োজন ছিল, কারণ স্টোরিগুলো দেখা যায় যে আমাদের ইভেন্ট গুলো মাথায় থেকে যায়, পরে আর ওটাকে অ্যাক্টিভিটিসে রূপান্তর করা হয় না। তো আমি আলহামদুলিল্লাহ আমি দুইটা স্টোরি ভাবে লিখে ফেলেছি ঠান্ডা মাথায় বসে। তো এই জিনিসটা কখনোই আসলে প্যান্ডামিক ছাড়া পারতাম না। আর 26-7 ইয়ার্স আমি কখনো আমার বাবা মার সাথে এত সময় কাটাতে পারিনি, সিন্স বোথ অফ দেম ওয়ার সার্ভিস হোল্ডার্স। আমার মা রিটায়ার করেছেন, শি ওয়াজ ইনটু গভর্নমেন্ট সার্ভিস, আর বাবা এখনো চাকরি করছেন। তো তাদের সাথে, এবং আমার এখন ওয়াইফ আছে, লাস্ট 1 ইয়ার আই হ্যাভ বিন ম্যারিড। তো এই যে ফ্যামিলির বন্ডিংটা, অথবা একসাথে বসে সময় কাটানো, তাদের সাথে লুডো খেলা, ক্যারাম খেলা, তাদের কোনো লজিক ছাড়া গল্প করা, আম, এই জিনিসগুলো না আমার কাছে মনে হয় যে আমাদেরকে আরো হিউম্যান করেছে। এবং ইনশাল্লাহ প্যান্ডামিকের পরে যে সময়টা আসতে যাচ্ছে, যে চ্যালেঞ্জ আমরা একসাথে মোকাবেলা করেছি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ আর একটু হলেও, একটু বেশি হলেও মানুষ হয়ে উঠবে, আমার এটা আশ্বাস। ধন্যবাদ সিয়াম আপনাকে। আপনার কথা থেকে যেটা বুঝলাম যে আপনি এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন, এবং আমি আমাদের যারা স্টুডেন্ট অথবা শিক্ষানবিশ যারা দেখছেন তাদের বলবো যে সিয়ামের কাছ থেকে আপনারা কিছুটা হলেও শিক্ষা নেন। যে সময়টুকু সে 2টা স্টোরি লিখে ফেলেছে, সে কোনো ধরনের সময় অপচয় করেনি এবং সব সময়টুকু তার বাবা মাকে দিয়েছে। এবং আরেকটা কথা যেটা বললেন যে খালেদ স্যারের সাথে কথা বলতে পারে, আমিও অনার্ড, কারণ আমিও একসময় স্যারেরই ছাত্র ছিলাম এবং ওনাকে দেখেই আমার ল পড়তে আসে অনেস্টলি, যে আমি ব্যাক ইন 2002-তে ওনার লেভেল সম্ভবত নিউক্যাসেলে ওনার একটা ফ্রি ক্লাস ছিল 11-এর উপর, ওইটা করেই আমি ল পড়তে আসার সিদ্ধান্ত নেই। যা হোক, আমরা এখন আবার খালেদ স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আপনি তো জানেন যে ভার্চুয়াল কোর্টটা 15 তারিখ পর্যন্ত আবার এক্সটেন্ড করা হয়েছে। তো মানে আমাদের আবার ঢাকা কোর্টে আপনি হয়তো অলরেডি নিউজ পেয়েছেন যে আমাদের প্রায় শতাধিক আইনজীবী ওখানে আন্দোলন করছে যেন সেটাকে অ্যাকচুয়াল কোর্টে পরিণত করা হয়, মানে আগের মতো যেন আমরা কোর্টে যেতে পারি। স্যার, তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যে আমরা কোর্টে গিয়ে আমাদের প্র্যাকটিস করা ভালো, নাকি ভার্চুয়াল কোর্ট যেটা চালু হয়েছে সেটাতেই আমাদের কন্টিনিউ করা উচিত, বা ভবিষ্যতে কি হতে পারে? স্যার দেখেন, এই ব্যাপারে এক পেশে কোনো মতামত এই মুহূর্তে দেওয়াটা খুবই, আমি মনে করি, বোকামি হবে। সোজাসুজি বলবো, কারণ হচ্ছে আমরা এমন এক বিপদ সংকুল পরিস্থিতিতে পড়েছি, আমাদের কিন্তু প্রথমে বেঁচে থাকতে হবে, সুস্থ হবে, হ্যাঁ, তারপরে আমাদের জীবিকা সবকিছুর চিন্তা আমাদের কিন্তু পরে। যদিও আমাদের যেহেতু অর্থনৈতিক ভাবে চিন্তা করলে আমাদের দেশের যে পরিপ্রেক্ষিতে জনসংখ্যা, আমাদের যে ক্রাইসিস, আমাদের আনএমপ্লয়মেন্ট যে একটা আসছে প্রায় 1 মিলিয়নের মতন, ইকোনমিক সাফারিং, সবকিছু মিলিয়ে আমরা কিন্তু অনেকটা দায় পড়ে কিন্তু বেরোতে হচ্ছে আমাদেরকে, হ্যাঁ। কিন্তু আপনারা সবাই জানেন যে গত 7 দিনের পিকচারটা আপনি দেখেন না। আমরা যখন টোটাল লকডাউনের মধ্যে ছিলাম তখন অনেক সাবধান ছিলাম, তখন কিন্তু হার কিন্তু অনেক কম ছিল। এখন তো ঘরে ঘরে আপনি এমন কোনো দিন না, আমি ফেসবুক খুললে আমি দেখতেছি 40, 50, 60 জনের হয়তো অসুস্থ দোয়া কামনা করছে, বা আনফরচুনেটলি কেউ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার। এখন আমরা তো এই মাসটা অন্তত আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে, হ্যাঁ। তো আমরা যত কষ্টই হোক না কেন, এটা আমার প্রথমে কোর্টের বাইরের ভিউ, জেনারেল ভিউ হচ্ছে যে আমাদেরকে খুব সাবধানতার সাথে যতটুকু না করলেই না, হ্যাঁ, আমি মনে করি ততটুকুই আমাদের করা উচিত। কারণ জীবন তো আরো অনেক কিছু করার জন্য বাকি আছে। কিন্তু আমি একটা সামান্য বোকামি করে, এমন যদি হয় যে উইদাউট নেসেসিটি আমি কোথাও গেলাম, ফর এক্সাম্পল, হ্যাঁ, বা আমার বন্ধুকে এসে আমার কলিগ এসে আমি চলে গেলাম এবং আমি ঘরে এটা নিয়ে ফিরে আসলাম, আমার ফ্যামিলি আক্রান্ত হলো, আমার বাসা লকডাউন হলো, আমি কিন্তু আমার আশেপাশের সমাজকে বিপদে ফেলে দিলাম। এটা একটা বড় ফ্যাক্টর। তো ই কোর্টের কথা বা ভার্চুয়াল কোর্টের কথা, যেটা আমরা সবাই জানি যে 12ই মে থেকে এটা যাত্রা শুরু, এবং তার আগে আপনার এটার যে অর্ডিন্যান্সটা রাষ্ট্রপতির সম্মতিক্রমে
পাশ হলো, এবং আমি মনে করি অত্যন্ত তড়িৎ সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই কোর্টের যাত্রা শুরু, তারপরে বেশ কয়েকটা প্র্যাকটিস ডাইরেকশন এসছে আমরা সবাই জানি। তো আজকে এই পর্যন্ত তো বেশ কিছু বেঞ্চ, ঈদের পরে আমাদের কয়েকটা বেঞ্চ সফলতার সঙ্গে কাজ করছেন, এবং লোয়ার কোর্টে অন্তত জামিনের ব্যাপারগুলো অনেকগুলো সুরাহা হয়েছে। যদিও ফুল ট্রায়াল হিয়ারিং এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার, তাই না? এটা অনেক অনেক কঠিন একটা ব্যাপার যে ভার্চুয়াল কোর্ট আমরা মুখে বলতে পারছি, কিন্তু এই যে কতগুলো যে কমপ্লেইন আছে, আপনি যে আন্দোলনের কথা বললেন, যে ব্যাপারটা হচ্ছে যে ভার্চুয়াল, প্রথম কথা অ্যাক্সেস টু জাস্টিস সবার জন্য নিশ্চিত করতে হবে, দ্যাট ইনক্লুডস যে আমরা যে সার্ভিস দিচ্ছি লয়াররা, আমাদের সার্ভিসটা তো আসলে চিন্তা করতে হবে আমাদের সমস্ত বিজ্ঞ আইনজীবীরা সবভাবে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছেন কিনা। তার মানে আমাদের যে ইন্টারনেট যে একটা প্ল্যাটফর্ম, একটা ধরেন ডেডিকেটেড সার্ভার দিয়ে যে একটা প্রপার প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, হ্যাঁ, এই জিমেইলের মাধ্যমে মামলা ফাইল না করে একটা ধরেন প্রপার একটা সার্ভার থাকবে সুপ্রিম কোর্টের এবং অধীনস্থ আদালতের জন্য, সেটার জন্য আপনার প্রপার ভার্চুয়াল ব্যাকআপ লাগবে, তাই না, যাতে ডেটাগুলো যাতে কোনো কারণে লিক না হয়, যাতে আমরা কোনো সমস্যায় না পড়ি। তারপরে আপনার 6 থেকে 7 টায়ারের কি লাগবে, প্রোটেকশনস লাগবে, এবং সব থেকে বড় কথা ট্রেনিং লাগবে। আমাদের যারা সিনিয়র লয়াররা আছেন তারা, আমরা সবাই টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড, তাই না, আমাদের পক্ষে অনেকের পক্ষে কিন্তু এই জিনিসটাকে জানাই ছিল না। কাজে এখানে যাতে কোনো কিছু ল চেম্বার সুযোগ পেল, কিছু আইনজীবীরা সুযোগ পেলেন এবং বাকিরা সাফার করলেন। তাছাড়া নিজের আদালতের চিন্তা করতে হবে যে আমরা একই প্ল্যাটফর্মে মামলা শুনানি হচ্ছে কিনা, তাই না, কোন প্ল্যাটফর্মে হচ্ছে, কেউ করবে জুমে, কেউ করবে ওয়েবএক্সে, এটা তো বিপদের কথা। তারপর আবার আরো কথা আছে, আপনি ফুল ট্রায়াল কিভাবে করবেন? আপনি কি একটা জেরা করতে পারবেন ভার্চুয়াল কোর্টে? কি এফেক্টিভলি জেরা করা সম্ভব হবে? কাজে এখানে কিন্তু সামনাসামনি যে একটা কথা আছে যে সিনিয়র লয়ারকে আপনি দেখছেন, তার সঙ্গে একটা বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্টের ব্যাপার হচ্ছে, কারণ অ্যাডভোকেসি ইজ অ্যান আর্ট অফ পারসুয়েশন, তাই না? আপনার কথাবার্তা, আপনার ডিভিনিয়ার দেখে, সবকিছু দেখে কিন্তু কোর্ট আপনার পক্ষে বা বিপক্ষে আসবে। তো ভার্চুয়াল কোর্টে তো এটা করা খুবই ডিফিকাল্ট। আমি কিন্তু উনাদের প্রতি সহানুভূতিশীল অবশ্যই, কিন্তু একটা কথা ঠিক যে কোনো ব্যবস্থাই হয়তো একতরফা ভাবে আর চলবে না ভবিষ্যতে। আমি সব জায়গায় বলে এসেছি যে কোভিড-19 যে আবার কোভিড-21 হবে না, হ্যাঁ 22 হবে না, আমরা কিন্তু জানি না। এইবার ধাক্কা খেয়ে আমরা যেটা বুঝতে পারছি, যেমন লিগাল এডুকেশন বলেন বা যেখানেই বলেন না কেন, ই প্ল্যাটফর্ম কিন্তু রাখতেই হবে। এবং আপনারা জানেন যে ইন্ডিয়াতে 2005 থেকে তারা এই ব্যাপারে রেডি ছিল, এই জন্য ওরা সিম্পলি কি করেছে, দে জাস্ট টার্ন দ্য সুইচ অন, তারা সরাসরি ভার্চুয়াল হিয়ারিং এ চলে গেছে। ইংল্যান্ডে তারা ওই রিফর্ম করে আপনার রিমোট সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু হিয়ারিং করছে, সুপ্রিম কোর্ট সব কিন্তু ফাংশন করছে। তা আমার কথাটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মটা এখনো প্রপারলি ডেভেলপ হয়নি ই জুডিশিয়ারি, বা সেটাকে প্রপারলি ডেভেলপ করে ইনফ্রাস্ট্রাকচারকে নিশ্চিত করে প্রপার সফটওয়্যার এনে ডেডিকেটেড, তারপরে সবার জন্য নিশ্চিত করতে করতে সময় লেগে যাবে। কিন্তু আমি মনে করি যে আন্দোলনের প্রতি, অবশ্যই আন্দোলন বলেন, প্রতিবাদ বলেন, আমরা সবাই কিন্তু আজকে যদি আমি এই প্ল্যাটফর্মে সে বড় বড় কথা বলি, আমাকে চিন্তা করতে হবে যে আমার আজকে যশোরের আইনজীবী ভাই বা ঢাকার অনেক, তাদের অবস্থাটা কি, তাদের তো দুরবস্থা এই অবস্থা, তাই না? যে আমাদেরকে কিন্তু এমপ্যাথি যেটাকে বলে, যে আমাদেরকে কিন্তু তাদের অবস্থাটা বিবেচনা করতে হবে, বিবেচনা করে তাদেরকে বুঝাতে হবে এবং তাদেরকে যথাযথ ট্রেনিং দিয়ে একটা প্রপার ইন্টারনেট সাপোর্ট দিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে, নিম্ন আদালতে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই মুহূর্তে যদি আমরা এই বলে সব চালু করি বা সব বন্ধ করি, কোনোটাই কিন্তু কাম্য না। আমি যদি এখন বলি যে ই কোর্ট বন্ধ, ফিজিক্যাল কোর্টে, আপনি তো সঙ্গে সঙ্গে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ কেসেস, মানে কি কেস, ওই করোনা ভাইরাসের কেস নিয়ে বাসায় ফিরবেন অন্য কেস করতে গিয়ে, এটা তো মোটেও কাম্য না। অন দি আদার হ্যান্ড, আমরা যদি বলি যে না ভার্চুয়াল কোর্ট চালু থাকবে টোটালি, সেটাও কিন্তু সবার পক্ষে এক ধাক্কায় সম্ভব না। কারণ আমরা জানি যে এই ব্যাপারে আসলে আপনি জানেন যে একটা কেস ম্যানেজমেন্টের জন্য কিন্তু আপনার ই কজ লিস্ট বলেন, কোর্ট ফি পে করা বলেন, সেই সাথে আপনার ই সামন্স, ই এফিডেভিট, তারপরে ডিজিটাল সিগনেচার থেকে শুরু করে বহু রকমের অ্যানসিলিয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু রিকোয়ারমেন্টস আছে, তাই না? তো সেইগুলাকে আমরা নিশ্চিত না করে তো পুরোপুরি চালু করতেও পারবো। তা আমার এক কথার জবাব হচ্ছে যে আমাদেরকে আস্তে আস্তে আমরা স্বাভাবিক ফেস টু ফেস হিয়ারিং এ আমরা অবশ্যই ফিরে যাব, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যতটুকু সম্ভব। কারণ আমরা কি কেউ জানি ভ্যাকসিন কবে আসবে? আপনি এক একদিন সকালে এক এক হেডলাইন দেখতে পাইতেছেন, চায়না বলে এই হয়ে গেল, অস্ট্রেলিয়া বলে জুনের আগে আগামী বছর হবে না। আমরা কিন্তু এই ড্রাগস ইন্ডাস্ট্রিতে কিন্তু এক ধরনের পলিটিক্স ডেফিনেটলি কিন্তু আছে, কে কার আগে দখল করবে। আমাদের বাংলাদেশে এই ভ্যাকসিন কবে এসে পৌঁছাবে আমরা তো কিছু জানি না,
কাজে আমরা এই অনিশ্চয়তার মধ্যে কোনো একদিক নিয়ে বসে থাকলে হবে না। তা আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ, আমরা ফিজিক্যাল হিয়ারিং ইজ অলওয়েজ ইউনিক, ভার্চুয়াল কোর্ট কখনোই কিন্তু ফেস টু ফেস হিয়ারিং এর সমতুল্য হতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি এখন 360 ডিগ্রি ক্যামেরা দেন, আপনি যদি এনশিওর করেন যে উইটনেসকে কোচিং করা হচ্ছে না পাশে বসায়, আপনি যদি এনশিওর করতে পারেন যে সবাই ফেয়ার অপরচুনিটি পাচ্ছে, আর আমাদের মতন দেশে এত কিছু এনশিওর করা কিভাবে সম্ভব? আপনি ইন্ডিয়াতেও দেখেন একই প্রতিবাদ কিন্তু হচ্ছে বিভিন্ন কোর্টে, তারা কিন্তু, এবং আমার যদি ভুল না হয় আগামীকাল বোধহয় সুপ্রিম কোর্ট বা কোনো একটা হাইকোর্ট বোধহয় এই ব্যাপারে একটা শুনানি হবে, শুনানির প্রশ্নে চলে আসছে যে এটা আমরা ফুল কোর্টে ফিরে যাবো কি। কাজে আমার আমার মনে হচ্ছে যে জিনিসটা যে আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে বাস্তবকে বিবেচনা করে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়া করে কোনো একদিকে গেলে কিন্তু ফলটা কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, সেটা বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ খালেদ স্যারকে। তো স্যারের বক্তব্যে আমি যেটা বুঝলাম যে এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের স্বল্প আকারে আমরা যেটা ভার্চুয়াল কোর্টটা চালু রেখেছি সেটা আমরা চালু রাখতে পারি, কিন্তু এখন যদি আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যাই তাহলে আমাদের করোনা ভাইরাস, আমাদের মানে যে প্যান্ডামিকটা আছে সেটা আমাদের আরো বেশি আক্রান্ত হতে পারে, যার কারণে এখন ওখানে না যাওয়াই ভালো। তবে আমরা যেটা করতে পারি যে আমরা ভবিষ্যতের জন্য এখন থেকে আমাদের লয়ার এবং জুডিশিয়ারিকে ই জুডিশিয়ারি সম্পর্কে ট্রেনিংও দিতে পারি, যেটা স্যার বললেন, যেটা যাতে আমরা ভবিষ্যতে, যেমন স্যার ইন্ডিয়ার উদাহরণ দিলেন যে ওরা 2005 সাল থেকে ওদের ট্রেনিং দিয়ে রেডি করে রেখেছে, এখন জাস্ট যখন তাদের দরকার হয়েছে তারা সেটা চালু করে দিয়েছে। তো আমাদের এরকম একটা সিস্টেম দরকার। আমরা আমাদের সবাইকে এই বিষয়ে, আমাদের আইনজীবী, বিচারপতি এবং লোয়ার জুডিশিয়ারিতে যারা যারা আছেন তাদের আমরা এভাবে ট্রেনিং দিব, যাতে ভবিষ্যতে আমাদের এরকম কোনো সমস্যা যদি হয়, প্যান্ডামিক 2021, 2022 যেভাবে হোক আমরা সেটাকে যেন কাজে লাগাতে পারি। স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উত্তর দিয়েছেন। যাই হোক সিয়াম, আমি আপনার কাছে আসতে চাচ্ছি। আমি আপনাকে কোনো পার্টিকুলার কোশ্চেন এখন করব না, আমি জাস্ট একটা কমেন্ট আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি সেটা আপনাকে একটু করতে চাই। এটা হলো যে কমেন্ট হলো যে সালমান শাহ পরে আমাদের, আমরা জানি যে সালমান শাহ ছিলেন আমাদের বাংলাদেশের মানে খুব নাম করা এবং খুব ভালো অভিনেতা, উনার পরে একমাত্র আপনিই এসেছেন বাংলাদেশে, কমেন্টের মধ্যে সাদ আহমেদ বলেছে। তো আপনি আপনাকে কি হিসাবে বেশি দেখতে পছন্দ করেন, আইনজীবী নাকি একজন অভিনেতা হিসাবে? যে কমেন্ট করেছেন তাকে থ্যাংক ইউ সো মাচ, বাট সালমান শাহ আসলে আমার বারবার মনে হয় যে এই তুলনামূলক জায়গাটা আমরা সবসময় ক্রিয়েট করে ফেলি, বাট এটা করা আসলে কখনোই উচিত না, কারণ উনি এসেছেন, ওনার মতো আসলে কেউ আসবে না, হয়তো ডিফারেন্ট কেউ আসবে। তো আমারও চেষ্টা সেটাই থাকবে যে আমি যেন মানে সিয়াম আহমেদ হয়ে উঠতে পারি এবং যেন ওই নামটা যেন এনাফ হয় কোয়ালিটি অফ ওয়ার্কের দিকে চিন্তা করে। আর ওনার প্রশ্নের দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেখানে আমি বলতে চাই যে ভাই, বিং ভেরি অনেস্ট, এটা আপনিও আজকে ফিল করেন, কিছুদিন পরে ফিল করেন, আপনিও করতে পারেন। সেটা হচ্ছে না, লাইফ না যতটা বড় আমরা মনে করি লাইফটা কিন্তু অতটা বড় না। আমার মনে হয় যে চোখ বন্ধ করলে আমার মনে হয় একটা সময় 20 থেকে আমরা 30s চলে আসি, তারপর 30 থেকে তো আবার রেসপন্সিবিলিটি চলতেই থাকে। আহ, তো এই মানে ঘানি টানতে টানতে আমার মনে হয় যে আমরা অনেক সময় নিজেদের স্বপ্নগুলোকে মেরে ফেলি। তো আপনি কতদিন বাঁচবেন সেটা আপনি জানেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে কতদিন আপনি অ্যাক্টিভলি বাঁচবেন সেটা তো আরো জানি না আমরা, কারণ আমাদের এক একজনের হেলথ সিচুয়েশনের যে সিচুয়েশন মানে যেটা অবস্থা দাঁড়াচ্ছে এখন। তো সেখান থেকে আমি মনে করি যে এমন কোনো কাজ আমাদের কারোরই করা উচিত না যে কাজটাকে সে মন থেকে ভালো না বাসে। তো লাইফ ইজ টু শর্ট ফর দ্যাট এক্সপিরিয়েন্স আমার মনে হয়। তো আমার কাছে মনে হয়েছে যে একটা সময় এসে আমার ছোটবেলা থেকে যে ইচ্ছাটা ছিল পড়াশোনা রিলেটেড, আমি এর আগে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এর স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি তখন ওটা খালেদ স্যার ভালো জানেন, আমি তখন দুটো একসাথে স্টার্ট করেছিলাম। পরে ল আমি স্টার্ট করেছিলাম ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে। কিন্তু পরে যখন আমি রিয়েলাইজ করলাম যে না, আমি দুইটাতে কখনোই একসাথে ভালো করতে পারবো না, দেন আই হ্যাড টু কুইট অ্যাকাউন্টিং। কারণ হচ্ছে যে আই ওয়ান্টেড টু গো ফর সামথিং যেটা আমাকে ছোটবেলা থেকে টানে। তো আই বিকেম এ লয়ার, আলহামদুলিল্লাহ পাস করলাম, সবকিছু করলাম। বাট আমার ভিতরে যে প্যাশনটা ছিল অ্যাক্টিং এর জন্য, সেটা কিন্তু এমন না যে সেটা আমি ছোটবেলা থেকে ক্যারি করেছি। এটা এমন একটা প্যাশন যেটা বয়সের সাথে সাথে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমার মধ্যে গ্রো করেছে। তো যখন আমি দেখলাম যে এই প্রফেশনটাকে, এই শিল্পটাকে আমি ভালোবাসি, আমার কাছে মনে হলো যে এই শিল্প আমাকে এত কিছু দিয়েছে, এত অল্প মেধা থাকা সত্ত্বেও এই শিল্প আমাকে এত কিছু দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে মানুষের এত কম সময়ে। আমার মনে হয় যে এই শিল্পের জন্য আমারও কিছু দায়িত্ব আছে। তো সেই দায়িত্বের জায়গা থেকে আসলে কাজ করা, এবং যতদিন ভালো লাগবে, যতদিন ভালোবাসবো, সম্মানের সহিত অভিনয় চালিয়ে যাব। যেদিন মনে হবে যে সম্মানে আঘাত লাগছে, নিজে সেলফ রেসপেক্টে আমি মনে করছি যে না, আমি সেটা নিজেকে খুশি করতে পারছি না,
আমি মনে হয় যে তখন সরে আসবো, অবশ্যই সরে আসবো, এবং তার সাথে আইন পেশা যেহেতু আছে, আহ, মোটামুটি পড়াশোনা করেছি হালকা পাতলা, তো আমার মনে হয় সেটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব। কারণ খালেদ স্যার সবসময় খুব রাগ করেন আমি কেন প্র্যাকটিসে জয়েন করি না তা নিয়ে। তো আশা করি স্যার তখন আমার প্রতি একটু হলেও খুশি হবেন। সবসময় খুশি আপনার প্রতি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সিয়াম আপনাকে। তো আসলেই আমরা আপনাকে নায়ক সিয়াম আহমেদই দেখতে চাই, কারোর সাথে তুলনা না, আপনাকে আপনার মতোই দেখতে চাই আপনি যেভাবে আছেন, এবং আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো আছেন, ভালো করছেন। তো আমি এখন আমি একটু এখানে বলে রাখি, আমরা এই লিগ্যাল ওয়েব সিরিজটা চালু করেছিলাম যে আমরা যখন আমাদের প্রফেশনাল ক্যারিয়ারে গিয়েছি, এটা যাওয়ার পথে আমরা কি ধরনের সমস্যা ফেস করেছি এবং সেটাকে কিভাবে কাটিয়ে উঠেছি। কারণ আমাদের এখানে আপনি এখন হয়তো বা জানবেন, স্যার আপনিও জানেন, শ্যাম আপনিও জানেন, যে আমাদের প্রায় এখন স্টুডেন্ট এবং শিক্ষানবিশ মিলে 1 লাখ উপরের ছেলে মেয়ে আছে, যারা এখন মানে পরীক্ষা দিয়ে হতে পারছে না, অ্যাডভোকেট হতে পারছে না, কারণ আমাদের কিছু জটিলতা আছে। আর যারা স্টুডেন্ট আছে তারা দেখা যাচ্ছে যে আমাদের অনেক বড় বড় সিনিয়র লয়ারদের কথা শুনে দেখা যাচ্ছে তারা মানে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে। তো আমরা প্রথম চালু করেছিলাম যে আপনারা যদি আপনাদের স্ট্রাগলিং এর কথা আমাদের কিছু বলেন এবং কিভাবে সেখান থেকে আপনারা সেটাকে ওভারকাম করেছেন সেই জিনিসটা। তো আমরা ওই বিষয়ে একটু পরে আলাপ করব। আমি এখন স্যারের সাথে একটু খালেদ স্যারের কাছে আমার পরবর্তী একটা প্রশ্ন আছে স্যার, যে আপনার কি ভার্চুয়াল কোর্টের কি অভিজ্ঞতা আছে স্যার, আর থাকলে সেটা কেমন ছিল স্যার? আমি আমি থ্যাংক ইউ। আমি ভার্চুয়াল কোর্টে আমি বেশ কয়েকদিন, 2-3 দিন আমি হিয়ারিং এর আমি অবজারভার ছিলাম। আমি দেখলাম জিনিসটা আসলে দেখে আমি ভালো লাগলো এই জিনিসটা, যে অনেক লিমিটেশন সত্ত্বেও কিন্তু আমাদের অবশ্যই মহামান্য আদালত, যেহেতু সিঙ্গেল বেঞ্চে কাজ চলছে, এটা তো আমরা সবাই জানি, অর্ডিন্যান্সটা কিন্তু অন্য সবকিছু আইনকে মানে সুপারসিড করে, হ্যাঁ, কাজ চলছে। এবং এখানে আমাদের সিপিসি সিআরপিসি সবকিছু ধরেই কিন্তু এটা একটা ব্যতিক্রম ধর্মী একটা ধারা। তো আমি যেটা বলছিলাম যে এই ব্যাপারে হয়তো ভবিষ্যতে আমাদের আরো অনেক আইনগত পরিবর্তনও কিন্তু আনতে হবে, তাই না? আমাদের এভিডেন্স অ্যাক্ট বলি, বা আমাদের যে সাক্ষ্য আইনের ব্যাপারগুলো আছে, প্রসিডিউরাল অ্যাসপেক্ট গুলো যে আছে, বিভিন্ন রুলে যে আমাদের কোর্টগুলো চলে, পুরোনো রুলে, সবকিছুতেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মকে নতুন করে আনতে হবে। বাট সাবজেক্ট টু দ্যাট আমি যা দেখেছি যে কোয়াইট চ্যালেঞ্জিং এই ব্যাপারটা, কিন্তু সবাই কিন্তু সহযোগিতামূলক আচরণ করছেন। আর তবে হ্যাঁ, যেহেতু ব্যাপারগুলো মোশন আকারে আসছে হাইকোর্টে, এখানে আসলে আপনার ধরেন জামিনের ক্ষেত্রে তো সরকার পক্ষ বিরোধিতা করছে, কিন্তু এটা আসলে ঠিক ওই ধরনের যে খুব যে অ্যাডভার্সারিয়াল বিরোধিতা ঠিক ওইরকম না। ইটস নট, আপনি যদি ওই ফাইনাল শুনানি যদি আপনি ভার্চুয়াল কোর্টে করতেন তাহলে বুঝতে পারতেন যে প্রিপারেশনটা আরো অনেক চ্যালেঞ্জিং, কারণ আপনাকে অনেক অ্যানেক্সচার দিয়ে সেটাকে যুক্তিতর্ক ব্যাখ্যা করে ওইটারে আবার তারা কাউন্টার করবে, তারপরে একটা হবে, সেটা অনেক সময়ের ব্যাপার। বাট এই পর্যন্ত আমি যা দেখেছি যে, তবে হ্যাঁ কিছু কথা আছে যে আপনি যেমন মামলা আপনি ফাইল করছেন, এটা আপনার বেঞ্চ অফিসারের কাছে ফার্স্টে যাচ্ছে, তা এবং সেইখানে ব্যাপারটা আমরা সবাই জানি। দেখেন, ট্রান্সপারেন্সি ইজ এ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট থিং ফর এ সাকসেসফুল জুডিশিয়াল প্রসেস, তাই না? যেখানে আপনার ট্রান্সপারেন্সি থাকতে হবে কিন্তু, অর্থাৎ আমার ইমেইলটা আগে গেছে, হ্যাঁ, কাজী তারপরে যে ধরেন প্রত্যেকের মামলা কি তার জন্য গুরুত্বপূর্ণ। এখন যে কথাটা আসছে যে প্রথমে আপনাকে আগে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলতে হবে যে ওয়াই ইট ইজ সো আর্জেন্ট, তাই না? এখন কোন লয়ার বলবে না যে আমার মামলা লেস আর্জেন্ট। তারপরে যে শুনানির ব্যাপারটা, যখন ডিসিশন নিয়ে, যখন লিস্টে এনে, যখন আমাকে লিঙ্ক পাঠায় বলা হচ্ছে যে আপনি আসেন, হ্যাঁ, তখন হয়তো অনেক সময় আমি পিছিয়ে পড়তে পারি। আপনারা দেখেছেন যে 2টা কোর্টে এখন বোধহয় নতুন কোনো মামলা নিচ্ছেনই না। হ্যাঁ, আমাদের যে 2টো কোর্ট আছে সেখানে বোধহয় 5 নাম্বার এবং আরেকটাতে 19 নাম্বারে, আমার যদি ভুল না হয়, নিচ্ছেন না। 21 নাম্বার কোর্টে বলেছেন যে, তাহলে বুঝেন অবস্থা যে কত হান্ড্রেডস অফ কেসেস হ্যাভ বিন ফাইলড। তো আমার অভিজ্ঞতাটা হচ্ছে এই, যে এই ব্যাপারে আরো ট্রান্সপারেন্সি থাকা দরকার। আরো কিছু কথা বলবো, এটা আবার ছোট মুখে বড় কথা না। ধরেন যখন আমাদের বিজ্ঞ আইনজীবীরা অ্যাপিয়ার করবেন, তাদের ক্যামেরা অ্যাপিয়ারেন্সটা অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে? এবং ক্যামেরাটা যাতে বন্ধ না হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই ব্যাপারে একটা কথা উঠতেই পারে। মনে আছে যে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান বাট ইট মাস্ট বি সিন টু বি ডান, ঠিক আছে? যেহেতু আমরা এটা ওই সেন্সে, ইট ইজ নট এন ওপেন কোর্ট। তারপর আরেকটা কথা দেখলাম রাশেল, সেটা হচ্ছে যে কোনো একটা কোর্টে বোধহয় বলেছেন যে অন্য কেউ কোর্টে ঢুকতে পারবে না। এখন কোর্টে ঢুকতে পারবে না, তার মানে তো এটা ভার্চুয়াল কোর্টে ঢুকতে পারবে না। তা আমার এই ব্যাপারে একটা মানে সবিনয় দ্বিমত বলবো না, আমার অবজারভেশন হচ্ছে যে এইসব ব্যাপারেই তো আমাদের ঢুকতে দিতে হবে।
কারণ আমরা যদি সবাই যদি সম্মানিত আইনজীবীরা যদি ঢুকে যদি দেখতে পারে কেমনে হিয়ারিংটা হচ্ছে প্রসিডিংস, যেমন ধরেন আপনি যখন কোর্টে বসে থাকেন ওপেন কোর্টে, সবাই কিন্তু সবার মামলা দেখছে, কিন্তু আমাদের দেশে যেটা কাস্টম, এটা ইংল্যান্ডে হয় না, তাই না? ইংল্যান্ডে সিয়াম জানেন যে ইংল্যান্ডে তারা যে হিয়ারিংটা হবে তখন তারাই শুধু থাকবে, জেনারেলি তাই হবে, তাই না? বাট এখানে তো ওপেন করে সবাই সবার, তো হঠাৎ করে যদি এমন কোন সিদ্ধান্ত হয় যে শুধুমাত্র ওই মামলার আইনজীবী থাকতে পারবেন প্রেজেন্ট, তা আমরা যে একটু অবজার্ভ, জুনিয়ররা শিখবে কিভাবে? যেটা আমার কাছে খুব বিরাট একটা ইস্যু, যে আমরা অ্যাডভোকেসি শিখেছি কিভাবে। আমি ডক্টর জহির স্যারকে দেখেছি, আমরা আপনার রফিকুল্লাহ স্যারকে, কামর হোসেন স্যারদেরকে দেখেছি, তাই না? তাদের কাছ থেকে দেখে, খন্দকার মাহমুদ স্যারকে দেখেছি, তাদেরকে দেখে আমরা শিখেছি যে অ্যাডভোকেসি কাকে বলে, তাদের যে বাচন ভঙ্গি, তাদের যে প্রেজেন্টেশন, তাদের যে পিচিং। আমি যদি একে তো ভার্চুয়াল কোর্টে আমি তাদেরকে, আই এম নট বিং এবল টু সি দেম ইন অ্যাকশন ইন টোটালিটি, কারণ একটা মানুষের কিন্তু হাঁটা চলা আচার ব্যবহার সবকিছু মিলিয়ে কিন্তু ওকালতি, ওকালতি তো খালি আমার চেয়ারের প্রেজেন্টেশন না, তাই না? কাজে এই ব্যাপারে তো এমনিতেই ব্যাপারটা চ্যালেঞ্জিং, তার মধ্যে যদি আবার এরকম হয়, যদি বলে দেয় যে না শুধু ওই মামলার আইনজীবী প্রেজেন্ট থাকতে পারে ভার্চুয়াল কোর্টে, আই এম সরি টু সে একটা প্রশ্ন আসতেই পারে। ধরেন 5 জন জামিনের জন্য আবেদন করেছে এবং 5 জনের মতে তারা 5 জনই তাদের জামিন পাওয়ার যোগ্য, এখন জামিন হলো 2 জন 3 জনের হলো না, আমি কথার কথা বলছি, সরি টু সে। হ্যাঁ, তখন কিন্তু ওই এমনিতেই তো আমরা জানি যে কোর্টে কিছু মানুষ কিন্তু রিলিফ না পেলে, হেরে গেলেই কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠায় দেয়, একটা ফেয়ারনেসের প্রশ্ন চলে আসে, তাই না? কাজে এটাকে নিশ্চিত করার জন্য আমি মনে করি যে একটা ওপেননেস থাকার দরকার, যতটুকু ভার্চুয়ালি যতটুকু ওপেন থাকা সম্ভব সেই ব্যাপারে ডেফিনেটলি রেসপেক্টিভ কোর্টস উইল টেক নেসেসারি স্টেপস টু এনশিওর যে যারা অ্যাপিয়ার করছেন তারা যাতে সামনে যাতে অ্যাপিয়ার করেন, তাদের ক্যামেরাতে যাতে দেখা যায়। আরেকটা জিনিস হচ্ছে, আপনি একটা মজার একটা ঘটনা দেখেছেন, মজা আমাদের জন্য না বা আমাদের জন্য মজা লাগতে পারে, ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্টে, যে সামওয়ান ওয়ান্টেড টু মেক এ সাবমিশন, ওই সময় তার লাইন গেছে ডিসকানেক্টেড হয়ে, ওই অবস্থাতে কোর্ট কিন্তু ডিসমিস করে দিয়েছে ওর পিটিশন এই বলে যে তুমি কোনো বক্তব্য রাখো নাই। তারা এখন আবার অর্ডার রিকল করার জন্য অ্যাপ্লাই করে বলেছে যে আমি তো বক্তব্য রাখার সুযোগই পাই না, বিকজ দেয়ার ওয়াজ এ টেকনিক্যাল গ্লিচ। এটা কিন্তু খেয়াল করতে হবে যে কারো কোনো কথা মিস হচ্ছে কিনা বা কেউ কোনো সময় অফ হয়ে যাচ্ছে কিনা। কাজে এই ব্যাপারে কিন্তু যেটা আমি বললাম যে আমার যদি সবার যদি উপযুক্ত ট্রেনিং থাকে, আমাদের আর সময় যদি আমরা পাই, আমি মনে করি ডেফিনেটলি আমরা আস্তে আস্তে কি জিনিসটাকে কিন্তু অ্যাডাপ্ট করতে পারবো। বাট ফর নাও আমি মনে করি যে সীমিত সময়ের মধ্যে সীমিত সুযোগে যতটুকু হচ্ছে এই মুহূর্তে, আই থিঙ্ক ইটস এ ভেরি কমেন্ডেবল প্রোগ্রেস এই পর্যন্ত যা হচ্ছে। আমরা তো আসলে ভুল করতে করতেই শিখবো, তাই না? সেই কবে থেকে অন্যান্য দেশ 10-15 বছর প্রিপারেশন নিয়েছে, আর আমরা ধাক্কাকে মুহূর্তের মধ্যে আমরা এই কাজটা করলাম। সো অবভিয়াসলি ইট ইজ নট গোয়িং টু বি ইজি ফর আস। বাট আমি যেটা বলেছিলাম যে সবার যদি সহযোগিতা থাকে, এবং এখানে আমরা সবাই জানি বার, বেঞ্চ এবং স্টেক হোল্ডার সবার সহযোগে থাকলে একটা ব্যাপার। আরেকটা কথা বলে আমি এই প্রশ্নের জবটা শেষ করবো, সেটা হচ্ছে ক্লায়েন্টের কথা কিন্তু ভাবতে হবে। দেখেন, ক্লায়েন্টরা কিন্তু কি চায়, যে আমার উকিল সাহেব গিয়ে উনি কোর্টে গিয়ে অ্যাপিয়ার করবেন, উনি তারপরে আমার জন্য খাটবেন, যাবেন আসবেন। এখানে কিন্তু আমি ক্লায়েন্টের কিছু বলতে পারছেন যে কি হচ্ছে, ক্লায়েন্টও কিন্তু ডিস্টেন্সে বসে আছে, ক্লায়েন্ট তো আমার সাথে নাই। কাজে আমি কি করলাম, হোয়াট ডিড আই ডু, হ্যাঁ, মানে ভার্চুয়াল প্রেজেন্সে আমি তো কিছু বুঝাতে পারবো না, ইট ইজ নাইদার রেকর্ডেড, এবং এটা তো কোনো সম্ভব না, আপনি ছবিও নিতে পারবেন না। আরো মজার জিনিস দেখেছি যে ভার্চুয়াল কোর্টের ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে, আপনি খেয়াল করে দিচ্ছেন জিনিসটা। আমরা কিন্তু রিয়েল কোর্টে কিন্তু আমাদের কিন্তু কনভেনশন কাস্টম নাই যে বিচারপতি, মহামান্য বিচারপতি আছেন, তার ছবি দিচ্ছি লয়ারদের সাথে। ভার্চুয়াল কোর্টে প্রথম দিনে দেখলাম অতি উৎসাহিত অবস্থাতে কিন্তু ছবি দিয়ে দিই, তার মানে একটা কনভেনশন কিন্তু অলরেডি ব্রোকেন, তাই না? তো এইভাবে কিন্তু আমরা হয়তো আরো অনেক কিছু আমরা ব্রেক বা ব্রিচ, আমি খারাপ করতে বলছি না, আমাদেরকে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাই না? তো আমার কাছে মনে হয় যেটা, যে হ্যাঁ, ভার্চুয়াল এক্সপিরিয়েন্সটা খারাপ না, ভালো, তবে সবাইকে সুযোগ দিতে হবে এবং এই প্ল্যাটফর্মটাকে আরো ওয়াইডার প্ল্যাটফর্মে নিতে, যে জন্য বলেছি যে টেকনোলজিক্যাল এক্সেলেন্স ইজ নিডেড, এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যেটা বলেছিলেন স্যার, হ্যাঁ এটা সত্যি যে আমরা প্রথম দিনই দেখেছি যে আমরা ভার্চুয়াল কোর্টে গিয়েই ছবি তুলে ফেসবুকে দিচ্ছি। এটা মানে অ্যাটলিস্ট আমাদের এইচসি রুল অনুযায়ী, এইচসি দের রুল আছে, হাইকোর্ট রুল, সেটা অনুযায়ী আমরা এটা করতে পারি না স্যার। তো আমরা ইতিমধ্যে যারা এটা করে ফেলেছি তারা ভবিষ্যতে এই জিনিসটাকে খেয়াল রাখবো বলে আশা করছি। এবং স্যার যেটা বললেন ওয়েল পয়েন্ট আউট, যে আমরা এটা কোনোভাবেই করতে পারি না এবং করবো না ভবিষ্যতে। যাই হোক, আমরা সিয়ামের কাছে একটু যাচ্ছি। সিয়াম, আপনি বলেছিলেন যে আপনি ডিইউতে, মানে ঢাকা ইউনিভার্সিটিতে ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি হয়েছিলেন এবং একই সাথে আপনি লতে ভর্তি হয়েছেন। ইনফরমেশন সিস্টেম, এআই। ও এআই, সরি। তো আপনি
কেন লকে প্রাধান্য দিলেন এবং কখন থেকে আপনার মাথায়, মানে ছোটবেলায় কখন থেকে আপনার মাথায় আসলো যে আপনি ল পড়বেন? আরেকটা কোশ্চেন আছে এর সাথে, একই সাথে রিলেটিভ, তাই আমি বলে দিই যে আপনি এবং কখন আপনার মানে মনে হলো যে আপনি অভিনয় বা অভিনেতা হিসাবে আপনি আত্মপ্রকাশ করবেন বা ওখানে ঢুকবেন? শ্যামা আহমেদ। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে একেবারে ছোটবেলাতেই, কারণ সেটা আমার মাঝখানে গ্রো করেছিল। মেবি দেয়ার ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যে মাই ড্যাড ইজ আ লয়ার। তো সে প্র্যাকটিসিং লয়ার ছিলেন না তখন, তো সে তখন কর্পোরেট জয়েন করেছিলেন অলরেডি। বাট আই অলওয়েজ লাভ দিস প্রফেশন। আই ডোন্ট নো ওয়াই, মেবি জিনে ছিল, অথবা আই অলওয়েজ লাইক দোজ মিনিংফুল আর্গুমেন্টস, যেটা আমরা ডিবেটিং এর সময় করেছি ছোটবেলা থেকে। আর আই ওয়াজ অলওয়েজ আ ভেরি বিগ স্টুডেন্ট অফ দ্য লজিক, মানে এনি কাইন্ড অফ লজিক ওয়ার এভার ইট ইজ। তো এই জিনিসগুলো সবসময় খুব টেনেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে বাবাদেরকে, চাচাদেরকে যখন দেখেছি, তো তাদেরকে দেখে সবসময় মনে হয়েছে যে দিস ইজ আ ভেরি নোবেল প্রফেশন। যেই জায়গা থেকে লয়ারদের, এটা এটা আমরা হয়তো নিজেদের জায়গা থেকে নিজেদেরকে বড় করা ছোট করা কি হবে আমি জানি না, বাট সত্যি কথা হচ্ছে আমার কাছে মনে হয় যে লয়ার হচ্ছে তাদের এমন একটা প্রফেশন যেখানে তারা শুধু নিজেরটা ভাবতে পারেন না, তারা নিজেরটা ভাববেন, নিজেরটা ভাবার পর ক্লায়েন্টেরটা ভাববেন, তার চেম্বারে যারা আছেন তার টিমের কথা ভাববেন, তারপরে সমস্ত তার যে সার্কেলটা আছে, তার আশেপাশে যে মানুষরা আছে, সোসাইটি আছে যেখানে সে থাকে, তাদের সবার কথা ভাবতে হবে। তো এই অনেকগুলো কারণে আমার কাছে মনে হয়েছে যে লিগ্যাল প্রফেশন আমাকে খুব টানে। বাট আমার বাবা মার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে দে ওয়ান্টেড মি টু বি সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো যখন তারা চাচ্ছিলেন যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করি, তো তখন একটা কোয়েশ্চেন আসলো যে তাহলে আমাকে কি করতে হবে। আমাকে একটা বেস্ট ইনস্টিটিউশনে তাহলে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে হবে যদি আমি সেটা করতে চাই। তো বেস্ট ইনস্টিটিউশন কোনটা, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো বাবা মার জন্য সেখানে পরীক্ষা দিলাম, সেখানে ভর্তি হলাম, ক্লাস করলাম। তো যত ভালো ইনস্টিটিউট হোক না কেন, উইথ অল ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ টু লাভ দ্য সাবজেক্ট। দিনের শেষে আপনি যেহেতু পড়ছেন, এবং পড়াশোনা তো শুধু আমরা অনেকটা গায়ের, আমাদের মানে সোসাইটি যেভাবে আমাদেরকে পড়াশোনা করতে শিখিয়েছে, বিদেশে তো ডেফিনেটলি আমরা এইভাবে পড়াশোনা দেখিনি। তো পড়াশোনা যার যখন ভালো লাগছে, আপনার যদি রাত ভোর 3টার সময় উঠে পড়তে ইচ্ছা করে আপনি 3টার সময় পড়বেন, কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে সন্ধ্যা 7টা থেকে 12টা পর্যন্ত তোমাকে পড়ার টেবিলে বসেই থাকতে হবে। এগুলো হচ্ছে আমাদের মনে হয় যে কাস্টম রুলস আর কি। তো এর পরবর্তীতে যখন আমি দেখলাম যে না, আমি অ্যাকাউন্টিং এ ভর্তি হলাম, সবকিছু ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করছি, কিন্তু আমি কেন জানি পড়াশোনায় ইন্টারেস্ট পাচ্ছি না। তো তখন আমি আমার প্যারেন্টসের সাথে কনসাল্ট করলাম যে আমি ল পড়তে চাই, যে আমি তোমাদের জন্য যেহেতু অ্যাকাউন্টিং করছি, তো আমি নিজের জন্য হলে ল পড়তে চাই। তো আমার জন্য ওটা একটু বেশি প্রেশার হয়ে গিয়েছিল। তখন আমি খালেদ স্যারের সাথে ওটা শেয়ার করেছিলাম। সকাল 7:30 8টা থেকে আমি ডিউতে ক্লাস করতাম। দুপুরে পরে যেহেতু আমাদের লয়ের ক্লাসগুলো যেহেতু দুপুরে পরে থাকতো, তো আমি ওটা ধরতে পারতাম। তো সেখানে আবার কিছু লাইব্রেরি ওয়ার্ক করি অথবা গ্রুপ স্টাডি করি, সন্ধ্যা রাত হয়ে যেত, তারপর আমি আবার স্টুডেন্ট পড়াতে যেতাম। তো আমার লাইফটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল, এবং যে কারণে আমার মনে হচ্ছে যে আমি কিছুটা হলেও ফোকাস হারিয়ে ফেলছি। যখন দেখলাম যে দুইটা জায়গাতেই আমার রেজাল্ট খুব বেশি আহামরি ভালো হচ্ছে না, তো তখন আমি নিজের সাথে কনসাল্ট করলাম যে হোয়াট আই রিয়েলি ওয়ান্ট ইন লাইফ। তো তখন বারবার আমার মাথায় এটা কামব্যাক করলো যে কোন পড়াশোনাটা করে আমি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করি, নিজের আগ্রহ নিয়ে করি, মনে হয় না যে আমাকে পড়তে বসতে হবে, কেউ জোর করছে। তো আমার কাছে মনে হয় যে ল ইজ দ্যাট থিং। তো এই স্টাডিটা, মানে লিগাল স্টাডিটা আমাকে তখন খুব বেশি টানলো। তো তখন আমি একটা সাহসী ডিসিশন নিলাম, বাবা মার সাথে কথা বললাম, তারা যদিও হ্যাপি ছিলেন না, তবু আমি অ্যাকাউন্টিং ছেড়ে দিলাম এবং ফুল টাইম ল পড়া স্টার্ট করলাম। আর অভিনয়ের কথা যেটা বললেন আপনার প্রশ্নের পরবর্তী অংশটা, সেটা প্রেমে করতে আমার বহুত সময় লেগেছে। সত্যি কথা হচ্ছে প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে বেশ কিছু জায়গাতে লাকের জন্য দেখা যায় যে আমাদের টিভি কমার্শিয়াল যে আমার সুযোগ হয়ে যায়, বিভিন্ন জায়গায় অডিশন দিয়েছি। তো কেন করতাম এটা আমি নিঃসন্দেহে সবার সাথে শেয়ার করতে পারি, এটা আমি আগেও করেছি। সেটা হচ্ছে যে আমি আগে স্টুডেন্ট যখন পড়াতাম, তখন দেখা যেত যে সপ্তাহে 5 দিন করে আমাকে একটা স্টুডেন্টের বাসায় বসে থাকতে হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে। তার মধ্যে আমার আসা যাওয়ার সময়, তার উপরে আমার নিজের পড়াশোনা। তো যখন আমি প্রথম কাজ করা স্টার্ট করলাম, তো তখন আমি দেখলাম যে যেই টাকাটা আমি সারা মাস বসে থেকে পাই, সেই টাকাটা আমি 2 থেকে 3 দিন কাজ করে পাচ্ছি। তো তখন আমার মধ্যে একটা আগ্রহ জাগলো যে ওকে ফাইন, আই ক্যান ডু দিস ফর মাই পকেট মানি। সেটা যদি একটা ভালো উপায় হয় তাহলে খারাপ কি। এর পরবর্তীতে যখন ধীরে ধীরে কাজ অনেক বাড়তে থাকলো, ধীরে ধীরে অভিনয়ে আসলাম, নাটকে আসলাম, টেলিফিল্ম করলাম।
তো তখন একটা মোটামুটি যখন অবস্থান, তখন আমি বারের জন্য অফার পাই। তো তখন আমি একটা ডিলেমাতে ছিলাম যে এই স্টেবল একটা ক্যারিয়ারকে ছেড়ে দিয়ে চলে যাওয়া একটা বড় সিদ্ধান্ত আমার জন্য। তো তখন আমার ফ্যাকাল্টিদের সাথে আমি এটা নিয়ে অনেক কথা বলেছি, সিনিয়রদের সাথে কথা বলেছি। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে পড়াশোনার যে আগ্রহটা এই বয়সে আছে, সেই আগ্রহটা হয়তো আর বছর খানিক পরে থাকবে না, অথবা আমি চাইলেও সেই মনোযোগটা দিয়ে পড়তে পারবো না। এটা হয় অনেক সময় আমাদের। এখন দেখা যায় যে একটা পড়াশোনা মন দিয়ে করতে গেলে আমাদের অনেক সময় দিতে হয় সেই অ্যাটেনশনটা আনার জন্য। তো তখন বিসমিল্লাহ বলে সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলাম বিপিটিসি করার জন্য, ফুল টাইম পড়াশোনা যাকে বলে। মেইনলি অভিনয়ের প্রেমে পড়েছি আমি তখন, যতদিন আমি আসলে নিউকাসলে ছিলাম। আমি নর্থাম্পটন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তো তখন আমি আমাদের ব্রেক টাইমে পড়াশোনার মাঝখানে যে খাবারের যে ব্রেকটা থাকতো, রান্নাবান্নার যে ব্রেকটা থাকতো, অথবা থালা বাসন মাজার যে ব্রেক থাকতো, তো তখন আমি দেখা যেত যে আইপ্যাডে একটা বাংলা নাটক, একটা টেলিফিল্ম অথবা একটা মুভি এভাবে ছেড়ে তারপর আমার কাজ করছি। তো আমি ধীরে ধীরে দেখলাম যে আমি আমার কলিগদেরকে মিস করছি, আমি আমার ক্রাফটকে মিস করছি। এবং এতদিন পর্যন্ত যে জিনিসটা শুধুমাত্র নিছক পকেট মানির জন্য ছিল, এখন আমার কাছে ফিল হলো যে না, আমি এই কাজটাকে ভালোবাসি, এবং যেহেতু ভালোবাসি, আমি যদি এখান থেকে টাকা পয়সা নাও পাই তাও আমি এই কাজটা করে যেতে পারবো। তো তখন আমি বাংলাদেশে ব্যাক করার পরে তখন বাবার কাছ থেকে আমি 1 বছর সময় চেয়েছিলাম যে আমি আমার সাধ্যমতো পড়াশোনা যতটুকু করা সম্ভব আমার 100% দিয়ে আমি এসেছি। নাও ইউ হ্যাভ টু গিভ মি 1 year ফর মাই সেলফ। আই ওয়ান্ট টু এক্সপেরিমেন্ট যে আমার লাইফে কি হয়, ক্যারিয়ারে কি হয়। And that experiment was like a boom, mashallah. I never expected that kind of feedback from the audience. আমি ভেবেছিলাম যে অলমোস্ট মানুষ ভুলেই যাবে, যেহেতু আমি 1-1.5 বছর স্ক্রিনের বাইরে। But the warm welcome that I had with my work was amazing. And from that day, I think I developed another taste, I developed another love for my craft, যেটা এখন পর্যন্ত চলছে, which keeps me going. রাসেল, আমি কি একটু অ্যাড করতে পারি? আমি সিয়ামের ব্যাপারে অ্যাড করতে চাচ্ছি, কারণ প্রশ্ন তো সব দুই দিকে যাচ্ছে। মানে আমি সিরিয়াস কোর্টের টোনে আর ওরে ওইটা আমি একটু বলি, মানে সংক্ষেপে। সিয়াম ওয়াজ এক্সট্রিমলি ডেডিকেটেড। হ্যাঁ, তার সে যখন যেটা করেছে খুব ডেডিকেশন নিয়ে করেছে। আমি নিজে তার ফার্স্ট ইয়ারে ক্রিমিনাল ল, কন্ট্রাক্ট ল ক্লাসে তাকে পেয়েছি। সবসময় যোগাযোগ ভালো বাড়ে, আমি তার রেফারি ছিলাম। এবং ও যখন যেখানে সময় দিত এসে কনসাল্ট করে দিত, এবং সেভাবে কিন্তু কাজ করতে। যে টাইম ম্যানেজমেন্ট সবার জন্যই বলতেছি লাইফে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট, আপনি যদি আপনার টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগান, আপনি কিন্তু রেস্টও নিতে পারবেন, আপনি ওই কাজটা করতে পারবেন। এটা কি ইম্পর্টেন্ট ব্যাপার। আর আরেকটা জিনিস বলি, এটা ওর প্রশ্নটা আমি এইভাবে করতে চাই যে সিয়াম কিন্তু যখন বারেট ল করতে গেল নর্দার্ন ইউনিভার্সিটিতে, এটা তো সে নিজের কথা নিজে হয়তো বলবেন, আমি জাস্ট করে দিচ্ছি। সিয়াম কিন্তু ওয়ান অফ দ্য, এটা বলার কি দরকার স্যার? বারেট লতে কিন্তু সে কিন্তু আউটস্ট্যান্ডিং পেয়েছে। কিন্তু আউটস্ট্যান্ডিং মানে কিন্তু যে আপনি যদি নির্ধারিত কতগুলো সাবজেক্টে একটা স্পেসিফিক পার্সেন্ট উপরে যদি আপনি না পান, দেন ইউ গেট আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, তারপরে কম্পিটেন্ট আছে। কাজে সেজন্য আমার একটা দুঃখ যে বার ভোকেশনাল কোর্স বা বিপিটিসি বা বিবিসি যাই বলি না কেন, সেখানে কিন্তু সিয়াম কিন্তু আউটস্ট্যান্ডিং পাওয়া ছেলে। তার মানে ও যদি প্র্যাকটিসে আসে, দ্যাটস ফর শিওর যে তার কিন্তু সেই যে বেসিক যে গুণাবলী গুলো, তাই না, অ্যাডভোকেসি, ড্রাফটিং, ওপিনিয়ন, এই জিনিসগুলো সবকিছু তার মধ্যে কিন্তু আছে। সেই জন্যই আমার কিন্তু খুব একটা আশা যে ভবিষ্যতে সুযোগ থাকলেও সে কিন্তু পাবে। ও কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করেছে কিন্তু বারেট লর জগতে। কিন্তু এটা কিন্তু অনেকে জানে, অনেকে জানে না, বাট এই প্ল্যাটফর্মে আমি এটা বলতে চাই। এবং আমার জানা মতে এই যাবৎকালের মধ্যে আমাদের যে বিপিটিসি বা বিবিসিতে কিন্তু সিয়াম, আমি তো ঠিক জানি না, কিন্তু গত কয়েক বছরে তো অবশ্যই না, হ্যাঁ, আগে হয়তো ছিল, আমার মেমোরিতে এই মুহূর্তে নাই, বাট দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট রেজাল্ট হি ডিড। এবং 9 মাসের 12টা পেপার পাস করা, ওইরকম মার্কস পেয়ে, হ্যাঁ, তো ফিরে এসে দেখলাম যে সে তো অবশ্যই তার জগতে কি করছে দেখতেই পাচ্ছেন এখন। তো যেটা করো সেটাতে ভালো করবে। আশা করি যে সিয়াম কিছুটা হইলেও সময় পাবে ভবিষ্যতে আইনের জগতে এসে একসাথে কাজ করা। এটা আমি মনে করি আমাদের সবার জন্য আরেকটা। স্যার, এখানে আমি ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের যখন আমার ক্রিমিনাল ল এক্সামটা তখন বাকি ছিল, আমার 1 গোতে বাকিগুলো হয়ে গিয়েছিল। তো তখন ক্রিমিনাল লটা তখন আমি যেহেতু দিতে পারিনি, তো আমার ক্রিমিনাল লর এক্সামটা পরে পড়েছিল। তো আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে লন্ডনে ছিলাম আমরা, আমাদের ফ্রেন্ডের বাসায়। আমরা সবাই ভোর রাতের সেহরির পর আর কি, ওই টাইমটাতে আমরা সেহরি বলছি কারণ হচ্ছে তারপরে ঈদ ছিল, পরের দিন ঈদ ছিল, শেষ রোজা ছিল, চাঁদ রাত ছিল।
তো চাঁদ রাতের দিনে আমাদের রেজাল্টটা দিয়েছে, এবং আমার লাস্ট এক্সাম যেহেতু ক্রিমিনাল ল ছিল, আমার খালি একটা 85+ দরকার ছিল। তো তার আগে আমি স্যারকে রেজাল্ট জানিয়েছিলাম। তো আই ওয়াজ রিয়েলি মানে এতটা টেনশনে ছিলাম যে স্যার আমাকে বলেছিলেন আগের রেজাল্ট গুলোর পরে যে সিয়াম, এক্সাম বাকি আছে একটা, অঘটন কিন্তু আপনি একটা ঘটিয়ে ফেলতে পারেন, আপনার হাতে কিন্তু এই চান্স আছে। তো আমার ক্রিমিনাল ল এক্সামটা দিয়ে না আমি খুব স্যাটিসফাইড ছিলাম না। মানে এথিক্স এক্সামের পরেও আমি জানতাম যে ওকে ফাইন, এথিক্সে আই গট 95, সিভিলের সময় আমি জানতাম সিভিলে আই গট 92, বাট ক্রিমিনালটা দিয়ে না আমি ওই সাহসটা পাচ্ছিলাম না। তো পরবর্তীতে আমার এখনো মনে আছে চাঁদ রাতে আমাদের রেজাল্টটা দিল, আমার হাতে আসলো, আই গট 91 মেবি ইন ক্রিমিনাল, অর 93 আই গেস। তো তিনটাতেই আমার আলহামদুলিল্লাহ তিনটা সেন্ট্রালাইজে 90-র উপরে আসলো। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে শুক্রিয়া আদায় করলাম, আব্বা আম্মাকে কল দিলাম, এবং দ্য নেক্সট কল আই গেভ ইট টু খালেদ স্যার সকালবেলা, ঈদের দিন সকালবেলা। অ্যান্ড আমি আপনাদের যারা শুনছেন তাদেরকে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। আমার মনে হয় বাবা মাদের থেকেও বেশি খুশি মনে হয় ফ্যাকাল্টিরা হয়, কারণ তারা জানেন যে কতটুক পরিশ্রম একটা স্টুডেন্ট মানে এটার পিছনে করেছে, তারা জানেন একটা স্টুডেন্টের ডেডিকেশন কোথায়, তারা জানেন যে স্টুডেন্টের পিছনে তারা কতটুকু খেটেছেন। তো আমার মনে হয় যে বাবা মার থেকেও বেশি সময় যেহেতু স্যাররা আমাদেরকে দেখেন, যে আনন্দটা খালেদ স্যার পেয়েছেন এবং আমি ওভার দ্য ফোন শুনছি লন্ডন থেকে, এই আনন্দটা আমি এক্সপ্লেন করতে পারবো না। তো আমাদের প্রত্যেকের যেন আল্লাহ তাআলা প্রত্যেকের লাইফে এমন একটা অপরচুনিটি যেন আল্লাহ আমাদেরকে দেয় যে আমরা আমাদের মেন্টরদেরকে, আমরা আমাদের ফ্যাকাল্টিদেরকে একবার প্রাউড ফিল করাতে পারি। ধন্যবাদ সিয়াম। ধন্যবাদ সিয়াম এবং খালেদ স্যারকে। স্যার আসলেই যে মেন্টররা যদি স্টুডেন্টরা ভালো করে তাহলে মেন্টররা যে কি পরিমাণে খুশি হয় স্যার আপনার কাছ থেকে সেটা দেখা যায় স্যার। আমিও অনেকবার দেখেছি। যাই হোক সেই আলোচনায় গেলাম না স্যার, অনেক গুরু গম্ভীর আলোচনা হয়ে গিয়েছে। এখন স্যার আপনার কাছে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন স্যার, যে আমরা তো কোভিড-19 আমি আমার কথা বলি যে আমি অ্যাটলিস্ট 5 কিলো ওয়েট করেছি স্যার, পুট অন করেছি শুধু এর মধ্যে। আপনি নিজেকে কিভাবে এভাবে ফিট রাখছেন স্যার? আপনাকে আগেও যেরকম দেখেছি এখনো সেরকম স্যার। আমি আমার মেটাবলিজম ভালো না, আই গেইন ওয়েট ভেরি কুইকলি, এটা মানে বলার উচিত না, বাট যেটা রিয়ালিটি সে বলছি। তা আমায় খুব সাবধান থাকতে হয়, তো সেই জন্য আমি ডেফিনেটলি আই ট্রাই টু মেক শিওর আমি একটা অ্যাপেল ওয়াচ ইউজ করি, ঠিক আছে? সেখানে ওই যে স্টেপস কাউন্টিং হয়, তারপরে আপনার ক্যালোরি কাউন্টিং হয়। তো আমি আই এম ভেরি লাকি যে একটা জিমে এর মধ্যে যাওয়ার সুযোগ আছে ডিস্টেন্সিং মেনটেন করে। তা আমি সপ্তাহে 3 থেকে 4 দিন আই ট্রাই টু ডু সাম ওয়ার্কআউট 2 থেকে 3 ঘন্টা, সেটা, এবং অবশ্যই কিছু খাবার কন্ট্রোল করতে হয়। সেই হিসাবে যেটা আমি শুরুতেই বলেছি যে এই প্যান্ডেমিক কিন্তু একটা বিরাট আমাদের জন্য একটা ফিজিক্যাল মেন্টাল ক্রাইসিস কিন্তু। তো এখানে আপনি যদি ফিজিক্যালি এবং মেন্টালি আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, আপনার অন্য কোনো কাজকর্ম কিন্তু হবে না, ইউল বি ফ্রাস্ট্রেটেড, ডিজেক্টেড, অনেক কিছু খারাপ চিন্তা কিন্তু মাথায় চলে আসবে। যেটা আমার ভয়, আমি সত্যি কথা বলছি যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এই সুযোগে এই কথাটা বলতে চাই যে লুক এট আস, হ্যাঁ, look at what Siam has done, look at what I have been trying to do. আমাদের চেষ্টাটা দেখতে হবে, আর আসলকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে যে আমরা কিন্তু ফিউচার জেনারেশনের প্রতি আমাদের দায়িত্বটা কিন্তু একটা বড় দায়িত্ব হচ্ছে যে আমরা লাইফে যে শিক্ষাগুলো পাচ্ছি সেটার ভালো দিকগুলো যাতে তাদের মধ্যে যদি আমরা নার্চার করতে পারি, এবং সেটা শুধুমাত্র লেখাপড়া দিয়ে না, অন্যান্য মানবিক গুণাবলী, যেটা খুব ইম্পর্টেন্ট। যে সিয়াম একটা কথা বলেছে যে এই প্যান্ডামিক থেকে হয়তো আমরা আমাদের অন্য মানুষের সাফারিং দেখে, যে কোনো সাফারিংই যে আসলে বেশি বা কম না, এখানে ওই যে বললাম যে তুলনা করা, ওকে যেমন বললেন যে আসলে ও তুলনা করার কোনো কিছু নেই, তুলনা করে আমরা ভালো জিনিসটাই কিন্তু শিখবো, ঠিক আছে? তো এই জন্য আমি মনে করি কি যে এই যে ধরেন সব থেকে অ্যাডভান্স হেলথ কেয়ার সিস্টেমে আমরা যেভাবে এবার লাশ পড়তে দেখেছি ইটালিতে, জার্মানিতে, আমেরিকাতে, ইংল্যান্ডের মতন জায়গাতে, হ্যাঁ, সেটা কিন্তু দেখছেন যে দে ওয়্যার সো মাচ চ্যালেঞ্জড। তাদের পিপিই ছিল না, তাদের দেশেও কিন্তু ডক্টররা ক্রাইসিসে পড়েছেন। ইটালিতে বোধহয় কত 60-70 আরো বেশি হয়তো ফিজিশিয়ান কিন্তু মারাই গেছেন সেখানের মধ্যে, হ্যাঁ। ইংল্যান্ডের হেলথ কেয়ার সিস্টেম অলমোস্ট অন দ্য ভার্জ অফ সর্ট অফ কোল্যাপস। সেখান থেকে তারা ফাইট ব্যাক করেছে। কিন্তু এইসব ক্ষেত্রে আমার কাছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই যে জিনিসটা, যে আমাদেরকে কিন্তু মানসিকভাবে কিন্তু শক্ত থাকতে হবে। আই ওয়াজ গোয়িং থ্রু সাম টক বাই সাম সাইকোলজিস্ট, ওনার একটা ওয়েবিনার ছিল, এবং এই কথাটা কিন্তু ওনারা বলেছেন যে এই রোগ কিন্তু আপনাকে কিন্তু মানসিকভাবে শেষ করতে পারে কিন্তু। সো ইফ ইউ আর স্ট্রং মেন্টালি,
যে আমি এটারে কিল করব, এটা আমাকে ধরতে পারবে না, বাকিটা তো আমার অসাধ্যতা থাকতেই পারে, আই ক্যানট করবো। কিন্তু আমার কাছে মনে হয় কি আমরা মানসিক ভাবে হেরে গেলে কিন্তু এটা আমাদেরকে আরো পেয়ে বসবে। কিন্তু বিশেষ করে আমাদের সিচুয়েশনে যেখানে আমাদের স্বাস্থ্যসেবা অপ্রতুল, রোগীর সংখ্যা অনেক বেশি, আক্রান্ত অনেক বেশি, ডক্টররা তাদের যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, যতই আলোচনা সমালোচনা হোক না কেন, আমাদের কিন্তু এই মুহূর্তে প্রত্যেক সেক্টরকে সাপোর্ট করতে হবে। কিন্তু আমাদেরকে কোনো সমালোচনা হবে কনস্ট্রাকটিভ, কিন্তু আদার দেন দ্যাট সবাইকে সাপোর্ট করতে হবে, যাতে আমরা উপরওয়ালার ইচ্ছাতে যাতে আমরা এই ক্রাইসিস থেকে মুক্ত পেতে পারি। তা আমার কাছে এটা মনে হয় রাসেল যে একটু সেলফ অ্যাওয়ারনেস, আমি লাকি আছি হয়তো আমি যেতে পারছি, বাট বাকিদেরকে বলবো যে আপনারা আপনাদের সীমিত পরিসরে যে যতটুকুই পারেন না কেন, নিজের আপনার শরীর কিসে খারাপ হয় আপনি সেটা অ্যাভয়েড করেন। সরি টু সে, কেউ যদি স্মোকিং করে, সরি, যদি কোনো এডিকশন থাকে এই ধরনের, আপনি ছেড়ে দেন, আপনি কমায় দেন, কারণ এটা কিন্তু আন্ডারলাইন কন্ডিশন, সবাই আমরা জানি যাদের আন্ডারলাইন কন্ডিশন আছে তাদেরকে যদি এটা আক্রান্ত করে তাহলে কিন্তু তার উপরে কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি হচ্ছে। কাজে সেই হিসাবে যারা অলরেডি হয়তো অ্যাজমাতে ভুগছেন বা অন্য সমস্যায় ভুগছেন তাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে। উই আর নট ডক্টরস, বাট এগুলা খুব বেসিক কমন অ্যাডভাইস আমরা দেখতে পাচ্ছি এই ধরনের প্ল্যাটফর্ম গুলাতে গিয়ে। কিন্তু যেমন ডক্টর ফেরদৌস আছে নিউ ইয়র্ক থেকে, উনি প্রত্যেকদিন রাতে কিন্তু একটা 20-25 মিনিটের লাইভ কিন্তু ভেরি পপুলার, ইজ ওয়ান অফ দ্য হিরোজ। এখন উনি লাইভে গেলে 20-25 হাজার হয়ে যায় দেখি ওনার ভিউয়ার, শুধুমাত্র একজন ডক্টর কথা বলছে তার লাইভে 15-20 হাজার লোক, আপনি চিন্তা করতে পারেন। হ্যাঁ, সবাই কিন্তু অখণ্ড মনোযোগ দিয়ে কিন্তু তার কথা কিন্তু দেখে এবং শুনে। এইসব জানতে শুনতে হবে নিজেকে অ্যাওয়্যার করার জন্য, তাহলে আমি মনে করি আমরা ইনশাল্লাহ, বাকিটা তো সাবধানের মান নাই, বাট তারপরে সাবধান থাকলেও অনেক সময় ভাগ্য আমাদের বিপরীত হতে পারে। কাজে সেই হিসাবে উই শুড নট, আমি নিজেকে এটা বলতে চাই না যে আমার ভুল এটা হোক, এইটুকুই আমার কথা। ধন্যবাদ স্যার। আমি ওই আশা করবো স্যার আমার বাসায় একটা জিম হোক, কিন্তু এখন যেহেতু নাই স্যার, এখন কিছু করার নাই, বাইরেও যেতে পারছি না। তো সিয়াম, আপনাকে আমি সেম প্রশ্নটাই করব যে 70 দিন ঘরে বসে থাকা কিভাবে নিজেকে ফিট রাখছেন? আমরা রাসেল ভাই একটা জিনিস তো সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি এই প্যান্ডামিকের ফলে, যে দ্য রিয়েল ওয়েলথ ইজ ইউর হেলথ। আপনি এমন একটা সিচুয়েশন এখন চলে এসেছেন, আপনি জাস্ট চিন্তা করেন। আমি ট্রাই করি যে চলেন, আপনি যেহেতু অনেকদিন ওয়ার্কআউটের ভিতর নেই মনে হচ্ছে রাসেল ভাই, আমি আপনাকে মোটিভেট করার ট্রাই করি। গত কয়েকদিন ধরে এমন এমন সিচুয়েশন গিয়েছে যেখানে আমার পরিচিত বেশ কয়েকজন আছে যারা তাদের প্যারেন্টসদেরকে নিয়ে বিভিন্ন হসপিটাল টু হসপিটাল ঘুরে বেড়াচ্ছে। দে কাম ফ্রম আ ভেরি ওয়েলদি ব্যাকগ্রাউন্ড, ট্রাস্ট মি। এবং এমন একটা সিচুয়েশন আছে যেখানে একটা সিলিন্ডারের জন্য অথবা একটু আইসিইউ ফ্যাসিলিটির জন্য দে ক্যান স্পেন্ড ল্যাক্স। টাকা দিয়ে এখন হচ্ছে না কিছু, আপনি টাকা দিয়েও সেবা পাবেন না। তাহলে আপনার কাছে এখন কি আছে? আপনি টাকা সংগ্রহ করা, কাজ করা, এটা তো মেইন উদ্দেশ্য না। আপনার কাছে হাতে একটা জিনিসই আছে, নিজের শরীরটাকে, নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইউ শুড বেটার স্টার্ট। আমি ছোট্ট কিছু রেজিম ফলো করি, আমি সেটা আপনার সাথে একটু শেয়ার করি। আমি জিমে যাচ্ছি না, ইটস বিন 3 মান্থস আমি জিম একেবারে অ্যাভয়েড করছি। এবং খালেদ স্যার যে যাচ্ছেন, আমি জানি না যে এটা কতটুকু সেফ, কারণ জিমে ইকুইপমেন্টস গুলো আমরা জানি যে এখানে যেহেতু সোয়েটিং এর একটা ব্যাপার আছে, এখানে আপনি চাইলেও গ্লাভস ইউজ করে পুরোপুরি প্রোটেকশন নিতে পারবেন না। তো আমি নিজেও বলবো যে স্যার যদি মানে পারেন তাহলে জিমটা অ্যাভয়েড করতে। দেয়ার আর লট অফ হোম এক্সারসাইজেস অ্যাভেলেবল অনলাইন, ইউটিউবে যদি আপনি দেখেন। আমার ছোট্ট একটা রিজিম আছে, আমি সেটা বলি। আমি প্রতিদিন রাতে ট্রাই করি খাওয়ার পরে, স্পেশালি 9টা থেকে 10টার ভিতরে আমি 1 ঘন্টা আমাদের ছাদে ট্রেডমিলে, যে আমাদের স্পিড যখন আমরা 5 or 6 দিয়ে যে স্পিডে আমরা হাঁটি, ঠিক ওই স্পিডে আমি 1 ঘন্টা হাঁটি। আমিও হাঁটি, আমার ওয়াইফও হাঁটে আমার সাথে। এবং ওই টাইমে আর কেউ ছাদে থাকে না। ওই টাইমে আমরা এই ডিস্টেন্সটুকু যতটুকু পসিবল কভার করি, সোয়েটিংটা হয়। যেহেতু আমাদের এখন আমাদের ওয়েদার কন্ডিশন একটু হিউমিড, তো সোয়েটিংটা ভালো হয়। এরপরে বাসায় আসার পরেই সাথে সাথে আমি আমার যোগা ম্যাটটা বের করি। আমাদের অ্যাবস এর কিছু ওয়ার্কআউট আছে, যেটা এখন সবার বয়স বাড়ছে, এটা সবারই করা উচিত। অ্যাবস এর ওয়ার্কআউট গুলো যেটা আপনি দেখবেন 10 to 8 মিনিটস হোম ওয়ার্কআউট, ভেরি সিম্পল এক্সারসাইজেস। এবং ওই গ্রাফিক্যালি আপনার সাথে সে ওই ইউটিউবে ওয়ার্কআউট করছে, তো আপনি লোনলি ফিল করবেন না। দেয়ার ইজ মিউজিক, আপনি সেটা একটা হেডফোন পুট অন করে দুনিয়ার সবার কথা ভুলে গিয়ে ইউ ডু ইউর ওয়ার্কআউট। আমি খুব সিম্পল এভাবে আমি 10 মিনিটের একটা অ্যাব ওয়ার্কআউট করি। আমি ট্রাই করি যে 100 পুশ আপ এভরিডে যেন রাখতে পারি, 1 ঘন্টা হাঁটা, এবং রাতে কোনো হেভি খাবার ট্রাই করি না খাওয়ার। এই কয়েকটা জিনিস জাস্ট আমি মেনটেন করছি, এবং আমার মনে হচ্ছে লাস্ট
যেটা প্যান্ডেমিকের আগে আমি যেটা মেপে ছিলাম তার থেকে 4-5 কেজি ওজন আমার অলরেডি কমেছে, যেহেতু আমি একটা রুটিনের ভিতরে আছি। তো এটা যদি ফার্দার আমি চালিয়ে যেতে পারি, আমার মনে হয় যে এটা এটা যে কেউ ট্রাই করতে পারে, এবং এটার জন্য কোনো ইকুইপমেন্টসের প্রয়োজন নেই, কারণ দিনের শেষে সবাইকে সুস্থ থাকতে হবে। ধন্যবাদ সিয়াম আপনার টিপের জন্য। আসলে আমাদের সবাইকে এখন একটু ওয়ার্কআউট অথবা হাঁটা উচিত। এবং খালেদ স্যার যেটা বললেন, আমাদের যদি কারোর স্মোকিং এর বদঅভ্যাসটা থেকে থাকে, যদিও আমার আছে, তো এটা আমাদের পরিহার করা উচিত। তো এখন আমি স্যার আপনাকে মানে একটু সিরিয়াস নোটে চলে যেতে যাচ্ছি, কারণ আমাদের অনেকেই এই একটা প্রশ্ন জিজ্ঞেস করে স্যার, যে তারা এলএলবি করেছে বাংলাদেশে কিন্তু বাইরে এলএলএম করতে যেতে চায়। কোন সাবজেক্ট, আমি জানি আমাদের দেশে খুব বেশি একটা স্পেশালাইজড এলএলএম নাই, সব একদম নর্মাল সবকিছুই পড়ায়। তো তারা বাইরে গিয়ে কোন সাবজেক্টটার উপর এলএলএমটা করলে তারা দেশে ব্যাক করার পর তারা তাদের ক্যারিয়ারটা ভালো হতে পারে স্যার? এই কোশ্চেনটা প্রায়ই আসে। ধন্যবাদ রাসেল। আসলে এমন একটা দুঃসময়, এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি, আমার বিশ্বাস করেন, আমাকে যদি কেউ 3 মাস আগে সাবজেক্টের নাম জিজ্ঞেস করতো বাইরে পড়ার জন্য, আমি হয়তো যে 10টার নাম বলতাম, আমি এখন হয়তো 5টা বলবো, বাকি 5টা আমি বলতে পারবো না, কারণ সাবজেক্টের পর্যন্ত নেচার চেঞ্জ হয়ে যেতে পারে বিকজ অফ দ্য ডিম্যান্ড। কারণ ভবিষ্যতে আইন পেশা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাবে। হ্যাঁ, সেখানে আপনার চেম্বার গুলা কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যারা কাজ করছে তাদের সাথে কিন্তু তাদেরকে আলাদাভাবে সার্ভিস নিতে হবে। চেম্বার গুলা যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে, কাজে সফটওয়্যারের সাথে যারা আছে, যারা এই সাপোর্ট গুলা দিবে, তাদের সাথে কাজ করতে হবে। তাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমার ফিউচার কনজিউমার কারা, তারা কি চাবে। যেমন আমি কিছু বই পড়েছি, সেখানে আমি জানেন যে এখানে তারা বলছে টুমরোজ লয়ার ইত্যাদি ইত্যাদি। রিচার্ড সাসকিন নামে একজন লেখক আছেন, ইজ এ ভেরি ফেমাস রাইটার। উনি হি ওয়াজ অ্যাডভাইজিং দ্য চিফ জাস্টিস অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস এই ভার্চুয়াল কোর্টের ব্যাপারে ওই দেশে। তো উনি অনেক বছর যাবত কিন্তু এই কথা কিন্তু বলে আসতেছেন যে একদিন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এই প্রফেশনকে চালাবে। যে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চালানোর মতনই দক্ষতা না রাখি, এই কম্পিউটার কিন্তু আমাকে ডমিনেট করবে, আমার কিন্তু নিজের কিন্তু ব্যবহার কিন্তু কমে যাবে। তা আমার কথাটা হচ্ছে কি, যে আমাদেরকে ইনফরমেশন, ধরেন কম্পিউটার রিলেটেড সাইবার ল ফর এক্সাম্পল, তাই না, ইনফরমেশন টেকনোলজির সাথে ল, তারপর আমরা যে লাইনে কাজ করছি কপিরাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, হ্যাঁ, বুদ্ধিভিত্তিক আইন যেগুলো, তারপরে আপনার মনে করেন কমার্শিয়াল লর মধ্যে যেটা অ্যাডভান্স কমার্শিয়াল ল, যেখানে হয়তো আপনার কন্ট্রাক্ট রিনেগোসিয়েশন। এই যে আমাদের দেশে যে গার্মেন্টস সেক্টর বিপদে পড়েছে, কেন পড়েছে বলেন? একটা বড় বিপদের কারণ হচ্ছে যে আমরা কিন্তু অনেক আনফেয়ার টার্মে কিন্তু ফরেন বায়ারদের কিন্তু আমরা সঙ্গে আমরা এগ্রিমেন্ট করেছি। আই ওয়াজ গোয়িং থ্রু সাম আর্টিকেল দি আদার ডে। এখন এলসি বা অন্যান্য কন্ট্রাক্ট সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র পারচেজ অর্ডারের মাধ্যমে তারা দেয়, এবং আমাদের বলতে গেলে আমাদের যারা ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার তাদের কোনো রক্ষা কবচই থাকে না। এই জন্য ওরা আমাদেরকে ঝামেলার মধ্যে দেখে তারা ফোর্স মেজর ক্লজ একটা ইউজ করে তারা কি করতে, তারা বলতেছে আমরা অর্ডার ক্যান্সেল করলাম। অর্ডার ক্যান্সেল করে আবার সুন্দর করে নতুন অর্ডার দিয়ে 30-40% ডিসকাউন্টে আবার একই মাল নিয়ে যাচ্ছে, অথচ ওরা কিন্তু ওই পোশাক ঠিকই বিক্রি করবে এখন 2-3 মাস পরে। কিন্তু কাজে কন্ট্রাক্ট তো টোটালি ফোর্স মেজর তো ওইভাবে তো হয় নাই, তাই না? ফ্রাস্ট্রেশনে তো হওয়া ডিফিকাল্ট, এটা আইনের ভাষা হয়ে যাচ্ছে। তারপর আমাদের লয়ার, এখানে অবশ্যই অডিয়েন্স বেশিরভাগ আইনের সাথে জড়িত, সেজন্যই বললাম। কাজে এই যে আমাদের যে একটা আইনের দিক থেকে যে আমি অজ্ঞতা বলবো না, বা আমাদের যে অপ্রতুলতা, যে আমাদের যে এই যে অ্যাডভান্স কন্ট্রাক্ট নেগোসিয়েশন সম্পর্কে বা এই যে বিকল্প ব্যবস্থা এডিআর সম্পর্কে আমাদের যে একটা ল্যাক অফ অ্যাওয়ারনেস, এইগুলা ব্যাপারে কিন্তু পড়াশোনা করার জন্য আমি মনে করি যে সবাইকে চিন্তা করতে হবে যে আমি যে এলএলএমটা করব এত টাকা খরচ করে এই অভাবের সময়, কারণ সারা পৃথিবী কিন্তু রিসেশনের মধ্যে পড়তে যাচ্ছে বা পড়ে গেছে অলরেডি। কোন দেশ আছে বলবে যে আমরা কোভিড এর পর স্ট্রং হয়ে বেরোয় আসবো? খুব রেয়ার হবে কিন্তু এই জিনিসটা বলাটা। কাজে যে যেখানে চিন্তা করি না কেন, আমরা ইউরোপে যে জায়গায় চিন্তা করি না, তারাও কিন্তু, আমি এই ওয়েবিনারের কথা মাথায় রেখে আই ওয়াজ গোয়িং থ্রু সাম ওয়েবসাইটস, যে সেখানে আমি দেখলাম যে অনেক ইউনিভার্সিটি বন্ধ হয়ে যেতে পারে। আমার কাছে ইনফরমেশন আছে, এটা হয়তো আমাদের বিজনেসের সাথে সংঘাতমূলক, বাট আমাকে ফেয়ার কমেন্ট করতে হবে। ব্রিটেনের 17 থেকে 20টা ইউনিভার্সিটি কিন্তু ব্যাংক্রাপসির মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু কর্মচারীদেরকে পয়সা কিন্তু দেওয়ার মতো নাই। তাদের বিভিন্ন আপনার ফাউন্ডেশন কোর্স কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ কোর্সেস বন্ধ হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ চায়না থেকে কোনো ছাত্রছাত্রী কিন্তু ইউকেতে যাবে না এই বছর। তো চায়না যদি না যায় ইউকেতে, আমরা সবাই জানি তারা কত বড় মার্কেট ফর ইংলিশ এডুকেশন সেক্টর।
কাজে আমরা কিন্তু ভবিষ্যতে যে যে সাবজেক্ট চুজ করে না কেন তাকে কিন্তু, আরেকটা যেমন ইনসলভেন্সি ল, ব্যাংক্রাপ্টসি ল, আপনারা সবাই ভালো মতন জানেন, হাজার লক্ষ লক্ষ ব্যবসা দেউলিয়া হয়ে যাবে কিন্তু। কাজে কোম্পানি ইনসলভেন্সি, হ্যাঁ, আইটি, আইপি, এই ধরনের বা অ্যাডভান্স কন্ট্রাক্ট ল, অ্যাডভান্স কমার্শিয়াল ল, যে কমার্শিয়াল ল গুলাতে ডিজিটাল টেকনোলজি, ই সিগনেচার বা সাইবার ক্রাইম আছে না, বা আপনার ধরেন কি বলবো সিরিয়াস ফ্রড কেসেস, এইগুলি আপনার মানি লন্ডারিং ফর এক্সাম্পল, এই ধরনের কাজের সাথে কিন্তু আমি মনে করি যে এই ল গুলার প্রতি যদি উৎসাহ, তবে একটা কথা সিয়াম যে কথাটা বলেছে যে আপনার মনের দিক থেকে আপনি কি করতে চান সেটা ইম্পর্টেন্ট। তার মধ্যে যদি আপনার 2-3টা থাকে, তার মধ্যে যেটা সব থেকে বেশি প্র্যাকটিক্যাল ইন 2020-2021 সেটা আমাকে কিন্তু বুঝতে হবে। আপনারা দেখছেন যে স্পেস এক্স দিয়ে কিন্তু মানুষ এখন কমার্শিয়ালি আউট স্পেসে চলে যাচ্ছে। আমাদের তো স্পেস ল পড়তে হবে ভবিষ্যতে। ইফ দিস সাবজেক্ট মাইট বিকাম ভেরি পপুলার, আমরা কিন্তু জানি না। কাজে আপনার যদি ভিশন যদি 10 বছর সামনে চিন্তা করতে হয়, ইফ ইউ আর লাইক 25 ইয়ার্স ওল্ড, 23 ইয়ার্স ওল্ড, এবং আপনি আপনার ক্যারিয়ার চিন্তা করবেন, আমি মনে করি সেই ধরনের সাবজেক্টকে আমাদের মাথায় আনতে হবে, যেটা আমাকে আগামী 5, 10, 15 বছর এবং তারপরে টিকতে সাহায্য করবে, যেটা আমার সিভিতে থাকলে চেম্বার মনে করবে যে না, এরা আমার নিলে লাভ হবে 2022-তে, 2023-তে। কাজে সনাতন চিন্তা ভাবনা বাদ দিয়ে ওই বেসিক্স পড়ে কিন্তু আমি মনে করি এলএলএম এ কিন্তু খুব একটা এখন উপকার হবে না, আমার যেটা পার্সোনাল ফিলিং। ধন্যবাদ স্যার। আমার অবশ্যই এই বিষয়ে খুব বেশি একটা বলতে পারছি না, তবে স্যার যেটা বলেছেন যে এখন পার্টিকুলার কোনো কিছু না, যে আমরা যে স্পেস ল যেটা আছে, এডিআর এর উপরে এলএলএম আছে বাইরে, এইসব জিনিসগুলোর উপর আমরা যেতে পারি, অথবা হোয়াটএভার স্যারের কাছে আপনারা পরবর্তীতে আরো জেনে নিতে পারবেন। তো সিয়াম, এখন আমি আপনার কাছে যেতে যাচ্ছি। স্যার কিছুক্ষণ আগে আপনার একটা বিষয়ে খুব প্রশংসা করেছিলেন, টাইম ম্যানেজমেন্ট। জিনিসটা আমারও মাথায় খেলে গিয়েছে। তো এখন আপনি একাধারে আইনজীবী, অভিনেতা, প্লাস বাসায় সময় দিতে হয়, অনেক এঙ্গেজমেন্ট আপনার। তো আপনি টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন আসলে? টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলার জন্য কেউ অথরাইজ হয় তাহলে এটা মনে হয় খালেদ স্যার হবেন, কারণ তার দিন তো মনে হয় 48 ঘন্টা শেষ হয়, সে এত কাজ করে। আমি সবসময় তাকে বলতাম যে স্যার আপনি এত কিছু করেন কিভাবে, আবার ক্রিকেট খেলেন স্যার, গান গান, আবার জ্যামিং করেন, জিমে যান, কিভাবে করেন স্যার, ক্লাস নেন। তো এটা আসলে স্যার ভালো বলতে পারবেন। বাট টাইম ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট ইউর প্রায়োরিটিস। আপনি লাইফে কোন জিনিসটাকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। সত্যি কথা বলি যে স্টুডেন্ট হিসাবে নাম্বার 1 প্রায়োরিটি শুড বি মাই এডুকেশন, মাই স্টাডিজ। তো আপনি আপনার স্টাডিকে 60% প্রায়োরিটি দিলেন আপনার লিস্টে। এরপর আপনার কাছে মনে হলো যে ইউ ওয়ান্ট টু পারসিউ ইউর প্যাশন, সেটা ফটোগ্রাফি হতে পারে, সেটা মিউজিক হতে পারে, সেটা পেন্টিং হতে পারে, এনিথিং। তো আপনি আপনার যে ফ্রি টাইম, সেই ফ্রি টাইম থেকে 20% টাইম ওখানে দিলেন, বাকি টাইম দেখলেন আপনি আপনার ফিজিক্যাল এক্সারসাইজের জন্য। তো সবসময় আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট প্রায়োরিটাইজিং। আমার কাছে যেমন এখন অভিনয়টাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি, তো আমার দিনের ম্যাক্সিমাম টাইমটা অভিনয়ের কেন্দ্রিক থাকে, অভিনয়ের সাথে সম্পর্কিত থাকে। আমি যেহেতু এখন প্র্যাকটিস করছি না, তো আপাতত আমাকে চেম্বারের টাইমটা দিতে হচ্ছে না। আমার ছোট একটা ব্যবসা আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের আমাকে খোঁজ খবর রাখতে হয়। তো আমাদের যেহেতু একটা ডিজিটাল এজেন্সি আছে এবং একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যেটা নাম নিকাল স্কোয়াড, ওয়েডিং ম্যানেজমেন্ট করি সেটা আমরা ওখান থেকে। তো এই কোম্পানিগুলোতে আমাকে দেখা যায় যে আমার সারাদিনের কাজ শেষ করে হলো রাত 11টা হোক 10টা হোক, রাতে একবার আমাকে অফিসে ঢু মারতে হচ্ছে। সেটা সবসময় যে কাজের জন্য সেটাও কিন্তু না। আমার বিজনেসটা রান করে হচ্ছে আমার এমপ্লয়িরা। তো আমার এমপ্লয়িদেরকে আমার মোটিভেটেড রাখতে হবে। সেটা আমি যতটুকুই যাই চিন্তা করি না কেন, যে পাহাড় সমান বোঝাই আমার মাথায় থাকুক না কেন, আমার কিন্তু ওই জায়গাতে গিয়ে ঠিকই তাকে মোটিভেট করতে হচ্ছে। তো আমার কাছে মনে হয় সিম্পল, আপনি লাইফে যে জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আপনি সেই হিসাবে আপনার টাইমটা সেট করুন। একসাথে মাল্টিটাস্কিং করা পসিবল, তবে এটার জন্য আপনার ব্রেনটাকে ক্লিয়ার রাখতে হবে। আমরা অনেক আজে বাজে জিনিস দিয়ে আমাদের রিসাইকেল দিনটা এত ভরে ফেলি যে তখন আমার মনে হয় যে মেইন সিস্টেমটা রান করতে প্রবলেম হয়। তো আমার মনে হয় যে ইউ শুড বি ফোকাসড হোয়াট ইউ ওয়ান্ট। আপনার দেখতে হবে যে আপনি আপনার ফাইনাল গোল কি, অথবা আপনার ছোট ছোট যদি আপনি গোল সেট করেন, এইম সেট করেন, সেটাকে আপনি কিভাবে অ্যাচিভ করতে পারবেন সেই টার্গেটটা আপনি নেবেন এবং তার জন্য ছোট ছোট করে কাজগুলো বিভক্ত করে ফেলবেন। দ্যাটস ইট। হ্যাঁ, ধন্যবাদ সিয়াম, আপনার কথাগুলোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনার ফার্স্ট প্রায়োরিটাইজ, আমি যেটা বুঝেছি যে আপনার কাজগুলোকে প্রথম প্রায়োরিটাইজ করতে হবে, যে আপনি কোন কাজটাকে আগে করতে চান এবং কোনটা আপনি ভালোবাসেন, তাই তো? আর তারপর আপনার বাকি কাজগুলো, আপনার যেরকম আপনি বললেন যে আপনার কয়েকটা প্রতিষ্ঠান আছে, সেখানে এমপ্লয়ি আছে, সেগুলো আপনার
করতে হবে, কিন্তু টাইমটা বের করে। কিন্তু যে কাজটা আপনি অভিনয় করেন আগে, এটাকে আপনি সব থেকে বেশি গুরুত্ব দেন, ফেয়ার এনাফ। এখন স্যার আমি আপনার কাছে যেতে চাই এবং সিয়ামের মতোই বলতে চাই স্যার, যে আসলে আমিও মনে করি স্যার আপনার দিন মনে হয় 48 ঘন্টাই হয়। তো আপনি কিভাবে আসলে এটা মানে টাইমটা ম্যানেজ করেন স্যার, একটু কাইন্ডলি বলতেন। অফ কোর্স, থ্যাংক ইউ সিয়াম ফর দ্য কাইন্ড একনলেজমেন্ট। আমিও সিয়ামের কথার সঙ্গে আমি মনে করি অ্যাড করার তেমন কিছু নাই, যে ছোট ছোট গোল, এই অনেক সময় হয় কি ওভার অ্যাম্বিশাস চিন্তা ভাবনা করে মানুষ কিন্তু পথ হারায় ফেলে। হ্যাঁ, কাজে আপনি আপনার লাইফে আজকে কি অবস্থাতে আছেন এবং আপনি কিভাবে নিজেকে আগামী 5 বছর নিজেকে প্রস্তুত করবেন, আমি মনে করি সেই জিনিসটাকে প্রায়, যেমন ও যেটা বললো যে আপনি যখন শুরু করছেন ইয়োর ক্যারিয়ার, আই মিন ইয়োর টাইম অ্যাজ এ স্টুডেন্ট, আপনার স্টাডি শুড বি ইয়োর প্রায়োরিটি। আপনার স্টাডি রিলেটেড অন্যান্য যে অর্জনগুলো আছে আপনার একটা প্রায়োরিটি। যেমন আমি আমার ছাত্রদের সবসময় বলেছি, দেখো তোমরা বাংলাদেশ বসে ব্রিটিশ ল পড়ছো, তোমার কিন্তু মনে মনে লন্ডনে থাকতে হবে কিন্তু মানসিকভাবে। কাজে ইংল্যান্ডে কি হচ্ছে পলিটিক্যালি, ওখানে নতুন কোনো ক্রাইম হচ্ছে কিনা, ওখানে নতুন কোনো আইন হলো কিনা, তোমার কিন্তু সেই ব্যাপারে জানতে হবে। সিমিলারলি যখন আপনি আর্লি ক্যারিয়ার শুরু করবেন এজ এ লয়ার, যেমন একটা কথা আসতেই পারে যে এই ঝামেলার মধ্যে যে আমরা যে পড়েছি, এখানে আমাদের নতুন আইনজীবীরা বা যারা মাস্টার্স করছে বা শেষ করে তারা কি করতে পারে, আমি বলবো যে এই সময়ের জন্য আপনার যে কাজ করলে পরে আপনার ফিউচারে আপনাকে প্রথমত সার্ভাইভ করতে সাহায্য করবে। আমি 3টা কথা সব জায়গায় বলতেছি, একটা হচ্ছে যে উই হ্যাভ টু সার্ভাইভ, উই হ্যাভ টু রিস্ট্রাকচার, উই হ্যাভ টু রিকভার। আমাদেরকে আগে বাঁচতে হবে, তারপরে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ যেমন ধরেন ল চেম্বার গুলো ছোট হয়ে যাবে। আমরা সবাই জানি অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বড় বড় প্রপার্টি কিন্তু বাদ দিয়ে দিবে, কমার্শিয়াল প্রপার্টি বাদ দিয়ে কিন্তু রিমোট ওয়ার্কিং এ চলে যাবে। তখন কিন্তু এই যে, আমি সরি ফর দ্য ল্যান্ডলর্ড যারা অনেক বড় বড় কমার্শিয়াল প্রপার্টি বানিয়েছেন, আমার কিন্তু মনে হয় না যে ফিউচার বিজনেস আমাদের কিন্তু এত ওপেননেস, এত বড় বড় বোর্ড রুমে সবাই একসাথে বসে মিটিং করবে, চা খাবে, সোশ্যালাইজেশন করবে। কারণ এইবারকার যে শিক্ষাটা আমাদের, যে জিনিসটা ক্রাইসিসে আমরা পড়েছি, আমরা কিন্তু চাইবো না যে এটা কিন্তু আবার আসুক, তাই না? আর যেটা আমি বললাম যে আমরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে কিন্তু থাকবো। যেমন ধরেন ক্রিকেট খেলবো কিভাবে চেঞ্জ হয়ে যাবে, কন্ট্যাক্ট স্পোর্টস কিন্তু আপনার বদলায় যাবে। ওই দেখলাম যে আপনার বুমরা বলতেছে যে সালাইভার যে ব্যাপারটা আছে, যে বোলাররা যে আপনার বোলিং করার সময় যে তারা যে বলটাকে শাইন করার জন্য যে সালাইভারটা ইউজ করে, এটার পরিপূরক কি হবে? তারপরে আপনার সেলিব্রেশন বন্ধ হয়ে যাবে, হাই ফাই বন্ধ হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন আমাদের কিন্তু সম্পূর্ণ জীবন যাত্রাটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেজন্য আমার কথাটা হচ্ছে যে আমরা এই টাইমটাতে যে যিনি আইনজীবী তাকে জানতে হবে যে আমি এখন এই ব্যাপারে ছোটখাটো কাজ কোথায় পাবো। আমার লং টার্ম চিন্তা করলে কিন্তু এই মুহূর্তে অ্যাম্বিশাস কিছু কিন্তু করা যাবে না। কিন্তু ওই সব কথার একটাই কথা হচ্ছে যে আপনি যদি প্রত্যেক দিনের শেষে যদি নিজেকে জিজ্ঞেস করেন যে আজকে আমি কি শিখলাম, আজকে আমি কি জানলাম, আপনি 2-3 বার যখন লজ্জা পাবেন না যে আজকে আমি কিছুই করি নাই, ছি 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 24 ঘন্টা কেমনে আমি কাটাইলাম, আমার লাইফে জীবনে একটা দিন চলে গেল, তখন কিন্তু আমি পরের দিন সকালে কিন্তু আপনাকে ঘুম থেকে আগে উঠাই দিবে ইওর সিক্স সেন্স, যে না, হ্যাঁ আমি তো মনে হচ্ছে টাইমটা কিন্তু অলস ভাবে কাটাচ্ছি। তখনই কিন্তু আপনার মধ্যে ওই যে একটা কথা আছে না, যে আপনার আর্জ কিন্তু একটা আসতে হবে যে আমাকে লাইফে বাঁচতে হবে, মানুষের উপকার করতে হবে, তার আগে আমার নিজেকে আমার রক্ষা করতে হবে। সো এই জিনিসটা যাদের মধ্যে থাকবে তারাই কিন্তু লাইফে 2 কদম কিন্তু আগায়। বাকিরা কিন্তু আনফরচুনেটলি হচ্ছে না। কিন্তু হচ্ছে না কেন? সেখানে আমাদের পারস্পরিক দায়িত্ববোধ আছে, যে আমি আমার নিজেকে বাঁচানোর পরে আমার চেষ্টা করতেই হবে আমার আশেপাশের মানুষ যাতে ভালো থাকে। আর আপনার খারাপ দেখে আমার খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ আমি কালকে কিন্তু একই বিপদে পড়তে পারি, যেটা আমরা দৈনন্দিন এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার তো কিছু হয় না ভাই, বেঁচে গেছি, কিন্তু ইউ মাইট বি দ্য নেক্সট ওয়ান। তখন আপনার পাশে কিন্তু আর কেউ থাকবে না আজকে যদি আপনি হাতটা যদি বাড়ায় না দেন আরেকজনের প্রতি। আই মিন হাতটা বাড়ায় দিবেন নিজেকে রক্ষা করে। আমি বলছি না, যেটা কথা আছে যে আপনি তো সাঁতার না জেনে আরেকজনকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিতে পারেন, তাই না? কিন্তু আপনার অন্তত ইউ শুড ট্রাই ফর হেল্প, আপনার তো সাহায্য চাইতে হবে, আপনার একটা চিৎকার করে বলতে হবে, একটা কিছু বাড়িয়ে দিতে হবে যে তোমাকে আমি বাঁচানোর চেষ্টা করছি। দ্যাট ইজ ওয়্যার আই থিঙ্ক আমরা একটু হয়তো ল্যাকিং করি, সেই ব্যাপারে চেষ্টা আমাদের থাকতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। স্যার আমি এবার সিয়ামের কাছে একটা লাস্ট কোশ্চেন করে আমরা আমাদের কমেন্টে চলে যাব স্যার। তো সিয়াম শুনতে পাচ্ছেন? হয়তোবা সিয়াম স্যার আমাদের সাথে আবার যুক্ত হবে। তো আমরা একটা কোশ্চেনে চলে যাই স্যার, যে নাফিসা করেছে, যে খালেদ স্যারের কাছে প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে
এই মহামারী 2-3 বছর থাকবে, সেই ক্ষেত্রে আইন পেশার সাথে সম্পৃক্ত মানুষের জীবনে কি ধরনের প্রভাব পড়বে এবং এটা কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি স্যার? আমি কিছু জবাব একটু আগেই হয়তো একটা পার্ট অফ দ্য আনসার আই ওয়াজ এবল টু গিভ, যে আমাদের যেহেতু আইন পেশার ধরন বদলে যাবে, আমাদের প্ল্যাটফর্মে অ্যাডভোকেসি করতে হবে, আমাদের চেম্বারে রিস্ট্রাকচার করে আমাদেরকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যেতে হবে, আমাদের ক্লায়েন্টের চাহিদা পরিবর্তন হয়ে যাবে, ক্লায়েন্টরা কিন্তু সলিউশন বেসড সার্ভিস চাই। হ্যাঁ, লম্বা লম্বা কথা, বড় বড় আরজি লেখা, বড় বড় মিটিং করা কিন্তু এখন কিন্তু ভবিষ্যতে আর কিন্তু হবে না। এবং এখানে যেহেতু আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, আপনার সেই টেকনিক্যাল দক্ষতা কিন্তু আপনার হয়তো প্রত্যেক চেম্বারে একটা ইউনিটই আপনাকে রাখতে হবে, ইলেকট্রনিক ইউনিট বা ডিজিটাল ইউনিট, যারা আপনাকে ফুল সাপোর্টটা কিন্তু দিবে। এটা একটা কথা। আর যেটা আমি বলছি রাসেল, যে স্কিলস ডেভেলপমেন্ট, আপনাকে যতটুকু সম্ভব আপনার ছোট ছোট কোর্স করতে হবে সবাইকে। অর্থাৎ ধরেন ছোট একটা আরবিট্রেশনের কোর্স, ছোট একটা মুটিং এর একটা কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করা, ফর এক্সাম্পল ইভেন সিভি রাইটিং ওয়ার্কশপ করা, বা কোথাও আপনি দেখছেন লেবার ল নিয়ে একটা ওয়েবিনার হচ্ছে, আপনি ওয়েবিনারটা আবার আপনি একবার রিলে করে আপনি দেখেন। কোথাও হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, ওইটাকে আপনি আবার তখন দেখতে পারেন লাইভে, আপনি 2 ঘন্টা পরে আপনি 2 ঘন্টা আপনি আবার দেখে নেন। আমরা কিন্তু আপনি খুব ভালো মতো সবাই জানেন, এই 2-3 মাসে যে পরিমাণ ফ্রি ওয়েবিনার, যে পরিমাণ লেকচার, যে পরিমাণ ভালো ভালো কথা পৃথিবীতে সবাই বলছেন, এইটার যদি একটা অংশ যদি আমাদের সমাজ, যদি আমরা যদি একটু শোনার সৌভাগ্য যদি আমাদের হয় বা সুযোগ যদি আমরা নেই, আমি মনে করি আমরা অনেক বেশি আত্মতৃপ্তি পাবো যে না, এই প্যান্ডামিক কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে। কাজে আমি সবাইকে বলবো যে এই লার্নিং অপরচুনিটিটা কিন্তু ভেঙে না পড়ে কিন্তু কাজে লাগাতে হবে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে ইনফরমেশন শেয়ারিং, আপনি যা শিখছেন আপনি শেয়ার করেন কারোর সাথে, তখন কিন্তু আপনি তার কাছ থেকে কিন্তু আপনি একটা জবাব পাবেন, তাই না? কাজে এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু এই যে আমরা, যেমন আপনি সিয়ামের কথা শুনলেন, তার অভিনয় জগতের কথা শুনলেন, তার ছাত্রীদের কথা শুনলেন, আমি আমার জগৎ সম্পর্কে বললাম, আজকে এই প্যান্ডামিক না হলে তো আপনার এই প্ল্যাটফর্মই তো হতো। কাজে আমার যেটা কথা, যে আমাদের কিন্তু এই ক্রাইসিসটা শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের কিন্তু এই প্ল্যাটফর্ম কিন্তু কন্টিনিউ করতে হবে। সিয়াম যেহেতু পর্দার সাথে সংযুক্ত, তার অন্য চাহিদা এমনি আছে, আমরা তো আর সেই সেন্সে আমরা তো আর ওই ফিগার তো আমরা না, কারণ আমাদের কাজটা অনেকটা প্রাইভেট, তাই না? কিন্তু এই সুযোগে যে আমরা কথা বলতে পারছি, কিছু মানুষ যে আমাদের কথা শুনছে, হ্যাঁ, এবং তাদের কমেন্টস পাচ্ছি, তাদের কাছ থেকে আমি শিখছি, আমার ভুল ত্রুটি হলে তারা ওটা ধরায় দিবে। কারণ এই একটা কথা সবসময় বলি যে কেউই কিন্তু সব আইন জানে না, এবং লাইফে কিন্তু কোনো মানুষ কিন্তু পারফেক্ট না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আপনার কিন্তু সবসময় নিজেকে কি বেটার করার, আপনার নিজেকে কিন্তু আরো ভালো করার কিন্তু সুযোগ কিন্তু আছে। আর একটা কথা বলবো, যে ছোট ছোট ইন্টার্নশিপ আপনার সিভিটাকে মজবুত করে, আপনার ছোট ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করে রাখেন। আর যখন কোর্ট খুলবে, যখন সেফলি কোর্ট খুলবে, আমি সবাইকে একটা কথা বলবোই, যে নিচের কোর্টে, লোয়ার কোর্টে যাওয়ার মতন কিন্তু একটা মন মানসিকতা রাখতে হবে, একটা কমপ্লিট ট্রায়াল কিন্তু দেখার সুযোগ করতে হবে, ঠিক আছে? কারণ বাংলাদেশের অরিজিনাল, এই যে ধরেন বারেট ল করে আসার পরে ও অ্যাডভোকেসি পাশ করেছে, যারা আর্ট অফ ক্রস এক্সামিনেশন শিখে আসছে, কয়জন হাইকোর্টের লয়ার জেরা করার সুযোগ পায় সারা জীবন, আপনি মনে বলেন? সে তো হাইকোর্টে খালি রিভিশন করছে, ওয়াশম্যান করতেছে, 561 করছে, 498 করছে, 102 করছে, আমরা এগুলা নিয়ে কিন্তু আমরা আছি। কিন্তু আমরা কি অরিজিনাল ট্রায়ালে জেরা করার সুযোগ পাই? আপনি তো অনেক লয়ার আছেন, সরি টু সে, আমি বলবো না ওনারা অনেক সাকসেসফুল ওনাদের জীবনে, কিন্তু ওনাদের যে ওইটা একটা আত্মতৃপ্তি, যে আমি তো একটা মামলা শুরু থেকে পরিচালনা করি নাই, এই জিনিসটা তো সৌভাগ্য হতে হবে শুধুমাত্র নিম্ন আদালতে গেলে। সেজন্য এটা অর্থহীন আদালত হোক, একটা মানি স্যুট হোক, একটা সাধারণ নিষেধাজ্ঞার মামলা হোক, হ্যাঁ, যেটা আপনি আপনাদের প্ল্যাটফর্ম সুন্দর করে করে আপনি শেখানোর চেষ্টা করেন, কোয়েশ্চেন আনসার করেন সবাইকে, এটা অত্যন্ত শিক্ষণীয় একটা ব্যাপার আমি মনে করি। এই যে ছোট ছোট ব্যাপারটা, যে এফআইআর কি, ডিডি কি, এটা কিন্তু অনেকে প্রিটেন্ড করে আমি সব জানি, আমিও কিন্তু অনেক সময় খেয়ারা ফেলার এটা মানে দেখে নিত। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একনলেজ করা, যে আমি কিছু শিখতে পারছি, এখানে কিন্তু কেউ খুব বড় কেউ খুব ছোট কিন্তু না। কাজে আমি মনে করি যে এই জিনিসটা, এবং এই যে ধরেন বিভিন্ন রকম মিডিয়েশন কম্পিটিশন হচ্ছে, আরবিট্রেশন কম্পিটিশন হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। আমি মনে করি এই কাজগুলা করেন, প্রয়োজনে লেখেন, সিয়াম যে বলছে স্টোরি লিখেছে, আপনি আইনের ব্যাপারে দুটো কথা লিখেন। দেখেন গত 3 মাসে যে পরিমাণ লেখালেখি আমাদের আইনজীবী সমাজ করেছে, এত লেখালেখি গত 10 বছরে কিন্তু হয় না। আমি কথা দিয়ে বলতে পারি, ফোর্স ম্যাজিওর, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, সাপ্লাই চেইনের ক্রাইসিস থেকে শুরু করে, হ্যাঁ,
আপনি দেখেন এমন কোনো ব্যাপার নাই যেটা নিয়ে কিন্তু আমাদের কিন্তু সবাই লিখছে, এবং সব থেকে খুশির কথা হচ্ছে আমার ছাত্রছাত্রী যারা তারা এত সুন্দর কন্ট্রিবিউশন করছে বিভিন্ন পত্রিকাতে, বিভিন্ন জার্নালে। হ্যাঁ, এটা কিন্তু একটা আমি মনে করি নতুন কিছু কিন্তু আমাদেরকে কিন্তু দিচ্ছে কিন্তু। কাজে এই ডেভেলপমেন্টটা কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে। আর যেটা আমি বললাম যে কোর্টে যাওয়া, সিভি ডেভেলপ করা, ইনফরমেশন শেয়ার করা, এইগুলো যদি আমরা মোটামুটি যদি অল্প অল্প করে অর্জন করতে পারি, আমার মনে হয় যে আমাদের ভেঙে পড়ার মতন, মানে ভেঙে শেষ হয়ে যাওয়ার মতন কিন্তু কোনো কিছু কিন্তু হয় না। আমাদেরকে কিন্তু উই হ্যাভ টু কিপ ফাইটিং, হ্যাঁ, টিল দি এন্ড। এবং আশা করি আমরা সফল হব জাতি হিসাবে। আমি আমার কথা, তিনজনের কথা এখানে হচ্ছে না বা একজনের কথা হচ্ছে না, আমি মনে করি যে আমাদের বাংলাদেশকে সাপোর্ট করতে গেলে, হ্যাঁ। আরেকটা কথা বলি এই সুযোগে, দেখেন আগে কিছু হলে বলতো আমেরিকায় যান, অস্ট্রেলিয়াতে গিয়ে সেটেল হয়ে যাও, ইটালিতে চলে যাব। আপনি দেখছেন অবস্থা এইসব দেশের এখন? এইটা না, আমি সরি টু সে, আমাদের দেশকে হয়তো আর একটু ভালোবাসতে আমাদেরকে শিখাবে কিন্তু এই প্যান্ডেমিক। যে আমি কিন্তু ওইখানে গিয়ে আমি যে স্কিলটা নিয়ে আসবো, এই স্কিলটাকে এনে আমাদের দেশকে আমরা কিভাবে আরো ভালো করতে পারি, ট্রান্সফারেবল। আমি কেন মিডিয়েশন শেখার জন্য মালয়েশিয়া গেলাম, আমি কেন আমি এবিআর এর জন্য এইটা তাহলে তো আমি তো বাইরে সেল করতে পারতাম না, অনেক সুযোগ ছিল। কেন থাকলাম? এই জন্য থাকলাম যে এইটা আমার দেশ, ঠিক আছে, এইখানে এখানে আমার সবকিছু। আমার নিজের দেশে যদি আমার যত সাফারিংই হোক না কেন, আমার দেশে আমি যে সম্মান পাবো। আপনি আজকে আমেরিকার অবস্থা দেখেছেন, ওখানে ডিভিশন দেখতেছেন, রেশিয়াল ডিসক্রিমিনেশন কাকে বলে, আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই সিচুয়েশন গুলোর জন্য কিন্তু আমাদেরকে, ওরাও কিন্তু প্রস্তুত ছিল না। বহু বছরের একটা ইনজাস্টিস থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু আসছে, আসছে না? আমাদের দেশে কিন্তু রাশেল এই সমস্যা কিন্তু অনেক কম। কাজে আমরা যদি এই স্কিল গুলাকে অর্জন করতে পারি বাইরে গিয়ে, যেমন এলএলএম করে যদি ফিরে এসে যদি দেশের সাপোর্ট করতে পারে, আমি মনে করি এটা অনেক বড় কিন্তু আমি মনে করি কন্ট্রিবিউশন হবে সোসাইটির জন্য। এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ভবিষ্যতের কথা চিন্তা। ধন্যবাদ স্যার। আমার মনে হয় সিয়ামের ওখানে একটু ঝামেলা হয়েছে, ও আবার আসবে। তো এই ফাঁকে আমি স্যার আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে ফেলি স্যার, আমাদের যা মানে ছাত্রদের কাছ থেকে যেগুলো আসছে স্যার। স্যার আরেকটা বিষয় যেটা আসছে যে এখন মানে আমরা জানি আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাইরে যেতে চাই স্যার। তা ওদের আবার আমি জানি একবার আপনি প্রশ্নটার উত্তর দিয়ে ফেলেছেন। তো ওদের কথা হলো যে আপনি বাইরে যদি যেতে হয়, বাইরে যদি সেটেল করতে হয় তাদের, তাহলে তারা কোন লয়ের, ধরুন এলএলবি করলাম আমরা, আবার সেম জিনিস স্যার, যে মাস্টার্সটা ওখানে কি মানে কিভাবে গেলে ভালো হয় স্যার, বা কোন দেশে গেলে ভালো হয়, বা কোনো দেশে স্কলারশিপের কোনো ব্যবস্থা এরকম কোনো কিছু আদৌ আছে কিনা স্যার? স্কলারশিপসের পুরো স্কিমটাই রাশেল আনসার্টেন হয়ে গেছে, অনিশ্চিত হয়ে গেছে। আগে যে ফান্ডিং হয়তো তারা রেখেছিল যে ফরেন স্টুডেন্ট, একে তো হচ্ছে আমরা সবাই জানি যে আইন পেশায় কিন্তু স্কলারশিপ পাওয়া কিন্তু ডিফিকাল্ট, বিকজ যেহেতু আমরা সেলফ এমপ্লয়েড, আমরা যেহেতু নিজেরা নিজেদেরকে সাপোর্ট করি, এখানে স্কলারশিপ কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ভাবে স্কলারশিপ কিন্তু কম, তাই না? অনেক লেখালেখি করে, অনেক কষ্ট করে কিন্তু স্কলারশিপ পাওয়া যায়, এবং সেই স্কলারশিপ কিন্তু অনেক সময় কিন্তু ফুল স্কলারশিপ কিন্তু হয় না, তাই না? তো সেই হিসাবে আমাদের ছেলে মেয়েদেরকে অনেক চোখ কান খোলা রাখতে হবে কোথাও যাওয়ার আগে, যে আমি কোথাও গেলে কিছুটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবো। দুই হচ্ছে অর্থনৈতিক মন্দার জন্য যেহেতু গার্জিয়ানদের উপরে অনেক বেশি প্রেশার হবে, আমি কিন্তু একদম আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আপনি যদি 1-2 বছর ওয়েট করতে পারেন এলএলএম না করে, হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না আমি 1-2 বছর আগে সামলাই নেই, আমার কিন্তু পার্সোনাল ভিউ হচ্ছে, ব্যক্তিগত অভিমত হচ্ছে, আপনি 1 বছর দেরি করেন। আপনি আগে দেখেন যে ল স্কুল গুলোর মধ্যে কতগুলা ঘুরে দাঁড়াতে পারে, কতগুলা সাস্টেইন করতে পারে, হ্যাঁ। তারপরে গেলে হবে কি, আপনাকে হয়তো আরো কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনাকে আরো ইনসেন্টিভ দিয়ে নিয়ে যাবে, কারণ তাদের কিন্তু ম্যান পাওয়ারও কোনো কোনো ক্ষেত্রে দরকার হবে কিন্তু এখন, তাই না? স্কিল লেবারের কিন্তু দরকার হবে। কাজে সেই কথাগুলো কিন্তু আমাদের কিন্তু আমি মনে করি যে মনে রাখা কিন্তু দরকার। কাজে সেই হিসাবে একে তো আমি আগের প্রশ্নের জবাবে আপনাকে বলেছি যে যেটা আমাকে এই ক্রাইসিস মোকাবেলা করতে সাহায্য করবে এমন কোন প্র্যাকটিক্যাল সাবজেক্ট আমার পড়া উচিত মাস্টার্স লেভেলে। কারণ মাস্টার্স লেভেলে আমরা কেন যাই বলো, মাস্টার্স সাধারণত 1 বছরের বেশি হয় না, কিন্তু এই 1 বছরে যদি আপনি একটা স্পেশালাইজ মাস্টার্স করতে চান এত টাকা খরচ করে, সেই মাস্টার্সের যাতে একটা কি মানে ব্যবহারিক ফল যাতে আপনি আপনার ক্যারিয়ারে ইনস্ট্যান্টলি কাজে লাগাতে পারেন, সেটাই তো প্রয়োজন। কাজে সাবজেক্ট চয়েসের ব্যাপারে আমি মনে করবো সাবধান হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, স্কলারশিপস এর ব্যাপারে আর একটু লেখালেখি করে চেষ্টা করতে হবে যে কোথাও কিছু পাওয়া যায় কিনা। আর থার্ড হচ্ছে সম্ভব হলে একটু অপেক্ষা করে দেখতে হবে যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলা তাদের এই রিশেপিং রিস্ট্রাকচারের
রিস্ট্রাকচারিং এর পরে কি পরিমাণ সাস্টেইন করতে পারে সেখানে যাবে। ইন দ্যাট কেস আমি মনে করি এটা হয়তো সুবিধা হবে। ধন্যবাদ স্যার। স্যার আমরা এখন একটা কোশ্চেনে যাব স্যার। আমাদের এখানে শাহিন আলম কোশ্চেন করেছে যে খালেদ স্যারের কাছে প্রশ্ন, করোনাকালীন সময়ে শিক্ষানবিশদের জন্য আপনার কি পরামর্শ স্যার? আমি কিছুটা তো বলে এসেছি এই সুযোগে যে আমাদের যে সীমিত দেখেন দুইটা ব্যাপার। একে আপনার ফিজিক্যাল মুভমেন্ট আপনার রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, বেরোলে আমরা শুধুমাত্র অল্প সময়ের জন্য সাবধানে বেরোতে হচ্ছে, রিস্ক থাকছে আমাদের। কিন্তু আপনার কিন্তু ভার্চুয়াল জগৎটা কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে আপনি সাহসী হয়ে কিন্তু আপনি একটা আমেরিকার ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি আয়ারল্যান্ডের প্ল্যাটফর্মে যাচ্ছেন, আপনি অস্ট্রেলিয়াতে আপনি কোড দেখতে পাচ্ছেন, আপনি নিউজিল্যান্ডে কেউ জানতে পারছেন। এই সুযোগগুলো কিন্তু আপনারা কাজে লাগাবেন এবং আপনারা যেসব জায়গাতে এসব ওয়েবিনার হবে সেগুলো আপনারা দেখবেন। আরেকটা পরামর্শ দেই, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডে কিন্তু অনেক ইনস্টিটিউশন আছে, যেমন ধরুন আরবিট্রেশনের জন্য সিয়াক আছে সিঙ্গাপুরে, তাই না? আপনার আইসিসি আছে আমাদের মিডিয়েশন আরবিট্রেশনের জন্য, হ্যাঁ, আমাদের হংকং HPIC আছে, মালয়েশিয়াতে AIC, বাংলাদেশে বিয়াক আছে। এই সমস্ত ইনস্টিটিউশন অনেক সময় কিন্তু মেম্বারশিপ অফার করে আপনাকে। আপনি যদি সাবস্ক্রাইব করেন আপনি হয়তো ফ্রি নিউজ লেটার পাবেন, আপনাকে তারা অনেক তথ্য দিবে, সেখানে কিন্তু অনেক ছোট ছোট 2 দিন 3 দিনের প্রোগ্রামে কিন্তু আপনাকে ডাকবে, ইনভাইট করবে, সেখানে অনেক সময় কিন্তু আপনি আগে অ্যাপ্লাই করলে আর্লি বার্ড ডিসকাউন্ট পাবেন। আমি মনে করি এই স্কিল গুলা যাতে তারা শিখতে পারে সেই জন্য এইসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা। আমি আরেক জায়গায় বলেছিলাম যে এইভাবে কিন্তু রাশেদ হবে কি, আপনার একটা নেটওয়ার্কিং ডেভেলপ করবে, আপনাকে তারা চিনবে, আপনার নামে একটা অ্যাকাউন্ট তারা খুলে দেবে হয়তো, হ্যাঁ, আপনি তখন ফ্রিলি সাবস্ক্রাইব, আপনার ইমেইলে তথ্যগুলো চলে আসবে। এইভাবে হয় কি আস্তে আস্তে কিন্তু আপনি কিন্তু পরিচিতিটা আপনার কিন্তু বাড়াবে। এই সুযোগে এখনকার সময়ে আপনাকে আপনার উপস্থিতি পরিস্থিতি কিন্তু জাহির করতে হবে নিজের লিমিটেড সিচুয়েশন। এইটা করার পরে তার পরবর্তীতে আমাকে নেক্সট স্টেপ নিতে হবে, যেমন বলেছি আপনার সিভিটাকে আপনি বেটার করেন, আপনি আপনি একটু পরামর্শ করেন সবার সাথে অন্যরা কি করছে, আপনার যারা সিনিয়র আছেন বা চেম্বার কলিগ আছেন তাদের সাথে কথাবার্তা বলেন, তারা কি শিখলো, আপনি নলেজটা আপনি শেয়ার করেন তাদের সাথে। সেখানে সবকিছু মিলিয়ে যদি আমরা চেষ্টা করি। আরেকটা কথা বলি, যেমন ধরেন বিভিন্ন ট্রেড ইন্ডাস্ট্রিতে, ধরেন কটন ইন্ডাস্ট্রি, লিভারপুল কটন অ্যাসোসিয়েশন আছে ফর এক্সাম্পল, হ্যাঁ, লন্ডনে LC আছে। এরকম যদি আপনার যদি কোনো প্র্যাকটিক্যাল যদি কোনো ইনভলভমেন্ট থাকে, সাপোজ আপনার ফ্যামিলিতে কেউ হয়তো গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, আপনি দেখেন যে গার্মেন্টস রিলেটেড ডিসপিউট সেটেল করতে কি কি স্কিল আপনার লাগে, ঠিক আছে, সেগুলোর ব্যাপারে আপনি মনোযোগী হন। এতে করে হয়তো আপনার খালি লিগাল নলেজটাকে আপনার কাজে লাগাবেন আপনি আপনার জন্য তা না, আপনি আপনার ফ্যামিলিকে কিন্তু সাপোর্ট করতে পারবেন, ঠিক আছে। কাজেই এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে যা যা করা উচিত করতে হবে। আর যখন আমরা একটু সুযোগ পাবো, সুবিধা পাবো মুভমেন্ট করার, তখন আমাকে কোর্ট ভিজিট করা বা একটা মামলা পরিচালনা দেখা, নিজে পারলে অ্যাসোসিয়েট হিসেবে অ্যাপিয়ার করা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি প্রো বোনো সার্ভিস দিতে পারেন, তাই না, আপনি ফ্রি সার্ভিস অফার করতে পারেন, ঠিক আছে, আমি এই মামলা রিসার্চ করে দিব আপনাকে, এই মামলা আমি অ্যাসিস্ট করবো। তাহলে হবে কি আপনার নিজের কনফিডেন্সটা বাড়বে এবং আপনি সমাজে একজন উপযোগী মানুষ হিসেবে নিজেকে আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে না আমি অ্যাচিভ করতে পারছি, এই জিনিসটা চিন্তা। স্যার ধন্যবাদ স্যার। আমি একটু আমাদের দর্শকদের বলে দিচ্ছি যে সিয়াম যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের এখান থেকে ছুটে গিয়েছে, ও কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের সাথে যোগ দিবে। তো আমি স্যারকেও এটা ইনফর্ম করার জন্য, স্যার আপনার কাছে আর একটা প্রশ্ন আমার যেটা থাকবে, যে আমরা এখন জানি স্যার আমাদের শিক্ষানবিশ কিন্তু অনেক, কিন্তু বার কাউন্সিলে দেখা যাচ্ছে স্যার যে 2-3 বছর পর পর আমাদের পরীক্ষাটা হচ্ছে স্যার। তো আপনারা যারা এরকম সিনিয়র পর্যায়ে বা টিচার আছেন বা সিনিয়র পর্যায়ে লয়ার আছেন বা এই আইনজীবীদের মধ্যে স্যার মানে প্রভাবশালী আছেন স্যার, তারা কি এই বিষয় নিয়ে এটা কিছু করছেন বা কিছু এটা নিয়ে ভাবছেন স্যার? দেখেন, প্রথম কথাটা হচ্ছে এইখানে সব থেকে বড় হতাশার একটা ছবি আমাদের প্রফেশনে, তাই না, যে আমাদের এগেইন রিসার্চ করে বা কথাবার্তা বলে আমি যতটুকু জেনেছি, হয়তো কিছু ফিগার এদিক সেদিক হতে পারে, যে আমাদের জনসংখ্যা বর্তমানে কত বলো, 17-18 কোটি, আমাদের আইনজীবী সংখ্যা মাত্র 50,000, ঠিক আছে, সেখানে হাইকোর্টে 9 থেকে 10,000-এর, তাই না, এবং তার মধ্যে এই অবস্থাতে আমাদের কিন্তু ঢাকা কেন্দ্রিক কিন্তু মোটামুটি কার্যক্রম, মানে হায়ার কোর্ট বলতে যাবো, কারণ আমাদের 8ম সংশোধনী রায় আছে, সেই হিসাবে আমাদের তো এই পার্মানেন্ট বেঞ্চগুলো তো বাইরে করা সম্ভব না,
ঠিক আছে? এখন দেখেন একটা পাওয়া কিন্তু হয়ে গেছে ইন্টারেস্টিং, সব জায়গায় আমি যেটা বলি সেটা হচ্ছে ভার্চুয়াল জুডিশিয়ারিতে কিন্তু আপনি কিন্তু রাজশাহীতে বসে ঢাকাতে মুভ করতেছেন, ঠিক আছে? আপনার ভার্চুয়াল প্রেজেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু ফিজিক্যাল প্রেজেন্স, কিন্তু আপনি কিন্তু আসলে মহামান্য আদালতের সামনে কিন্তু ওই সেন্সিটিভিটি ফিজিক্যালি কিন্তু নাই। ভেরি ইন্টারেস্টিং। কাজে এই মামলাগুলো করতে কিন্তু খরচ কিন্তু ওই সেন্সে কিন্তু কমে যাচ্ছে। কাজে ভার্চুয়াল জুডিশিয়ারির মাধ্যমে কিন্তু আমরা হয়তো একটা অভাব কিন্তু আমাদের হয়তো এই চাপে পড়ে কিন্তু এই জিনিসটা কিন্তু সুরাহা হয়ে যাচ্ছে, একটা জিনিস বললাম। দ্বিতীয় কথা হচ্ছে বার কাউন্সিলের পরীক্ষার যে পরিসংখ্যান আমরা সবাই জানি, 2015, 2017 আর 2020, তাই না? 2015-17 তার মানে আমাদের বলতে গেলে 6 বছরে মাত্র 3টা পরীক্ষা হলো। 6 বছরে কয়টা পরীক্ষা হওয়ার কথা? 12টা। 12টা। বছরে 2টা। আমাদের পরীক্ষা হলো 3টা। তার মধ্যে 15 সালে ছিল বোধহয় 19,000 প্লাস, 17তে ছিল 32,000 প্লাস ক্যান্ডিডেট, এবং 2020 সালে 42,000 প্লাস এবার 2020। এখন আমরা দেখতে পাচ্ছি পাস রেট কিন্তু কমছে, এবং পাস রেট কমে কমে কিন্তু এইবার কিন্তু 20-21% মাত্র পাস করেছে। তো প্রথম কথা হলো যে এত বছর পরে পরীক্ষা দিয়ে যদি 80% ফেল করে, খারাপ করে, তাহলে এইটা কি মানে এখানে কি আমরা কি কোনো এটা কি কোনো সামাজিক ভাবে বা প্রফেশনের জন্য এটা সুবাতাস কি না? কারণ একটা ছেলে বা মেয়ে এত কষ্ট করে অনার্স পাস করে 4 বছর, 1 বছর এলএলএম করে হোক বা যাই হোক, 4-5 বছর আইন পড়ার পরে সে যদি বা সিয়ামদের মতন ছেলেরা চিন্তা করেন, তারা বারেট ল করে অনার্স পাস করার পরে তারপর যদি এসে যদি কেউ যদি বার কাউন্সিল পরীক্ষা যদি খারাপ করে, আমি বলছি না যে পরীক্ষা খারাপ দিলে সে খারাপ করবেই, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে যে প্রশ্নের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি। আমরা যেভাবে প্রশ্ন করছি এমসিকিউতে, এই প্রশ্নগুলা কি খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন? এগুলা কি মানুষের নলেজকে বা স্কিলকে কি নার্চার করার মতন প্রশ্ন, না এটা মোটামুটি মেমোরি বেসড প্রশ্ন? আমাকে চিন্তা করতে হবে। এক, তার মানে প্রশ্ন করার ব্যাপারে আমাদের উচিত আরেকটু পুনর্বিবেচনা করা। অবশ্যই যারা প্রশ্ন করেছেন তারা অনেক হাইয়েস্ট লেভেল, আমাদের সবার শ্রদ্ধেয়, কিন্তু যখন একটা সিস্টেম কাজ করছে না তখন কিন্তু আমাকে প্রশ্ন নিজেকে করতেই হবে যে আচ্ছা, যেই ছেলে বা যেই মেয়ে আপার সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস পাও, যে জীবনে কোনো পরীক্ষাতে ফেল করে নাই, সে বার কাউন্সিল পরীক্ষাতে ফেল করলো, আর আমি তাকে খুশি বললাম তুমি তো কিছুই পারো না, এটা কি কোনো তখন যদি এই ছেলে বা মেয়ে তারা যদি এই প্রফেশনের প্রতি বিমুখ হয়ে যদি অন্য কোনো পেশায় চলে যায়, তারা যদি কোর্টে না যায়, তাহলে ভবিষ্যতে ক্লায়েন্ট কাদের সার্ভিস দিবে? তার কাদের সার্ভিস তারা পাবে? আমাদের ক্লায়েন্ট কি কমবে? আমাদের মামলার সংখ্যা 40 লাখের উপরে, আমাদের বিচারপতি হচ্ছে 1800, তাই না? এক একজনের মানে কি 3600 মানুষের জন্য একজন লয়ার, বিচারকের অবস্থা তো আরো, রেশিও তো আরো খারাপ। কাজে এরকম একটা সময়ে যদি আমরা অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করার পরিবর্তে যদি আরো অনিশ্চিত হয়, আমাদের ক্লায়েন্টরা যদি ভালো লয়ারের সার্ভিস যদি না পায়, তাহলে আপনি কি আশা করেন ভবিষ্যতে? কাজে প্রথম কথা হচ্ছে আসলে যে আমাদের বার কাউন্সিলের যারা শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, হ্যাঁ, বেঞ্চ বা সবাই মিলিয়ে তাদেরকে আলোচনা করে আরো চিন্তা ভাবনা করে যাতে পরীক্ষাগুলোকে রেগুলার করা যায়, নাম্বার 1, অন্তত বছরে একটা পরীক্ষা হোক। এক, দুই হচ্ছে যে আমাদের প্রশ্নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রশ্নের ব্যাপারে কোনো পরিবর্তন আনবো কিনা। 3 হচ্ছে ছোট মুখে বড় কথা বলা হচ্ছে, এই একটা জায়গাতে এসে আমি মনে করি যে একটু যদি আমরা দল মত নির্বিশেষে যদি একটু চিন্তা করি যে একটা ভালো ছেলে বা ভালো মেয়ে প্রফেশনে আসতে চাচ্ছে, আইনজীবী হতে চাচ্ছে, এটা যে কত বড় ওয়েলকামিং নিউজ, তাই না? কারণ আমাকে আপনি বলেন আইন পেশা কি সহজ পেশা? এই পেশাতে এস্টাবলিশ হতে গেলে সবাই জানে 5, 8, 10, 15, 12 বছর লেগে যায়, তাই না? পার্টিকুলারলি আপনি যদি লাকি কেউ যদি না হন, হ্যাঁ অনেকের আছে এস্টাবলিশ চেম্বার আছে বাবা মায়ের, সে খালি চেম্বারে গিয়ে জয়েন করছে, অনেকের ভালো লিঙ্ক বা আমি কিন্তু খারাপ করতে হবে পজিটিভ সেন্সে বলছি, কারণ সাম পিপল আর লাকি, তারা জন্মের কারণে তারা লাকি, তাদের পজিশনের কারণে লাকি, এই ব্যাপারে আমাদের কোনো মন খারাপ করার কোনো কিছু নাই। আমাকে চেষ্টা করতে হবে, আমি হয়তো এত লাকি না, বাট আমাকে সেলফ মেড হওয়ার জন্য কি কি করতে হবে, কিন্তু আমাকে তো একটা ফেয়ার প্ল্যাটফর্ম দিতে হবে। আমাকে যদি ফেয়ার প্ল্যাটফর্মে যদি দেওয়া না হয়, আমাকে যদি পদে পদে বাধা দেওয়া হয়,
আর বারবার যদি বলা হয় যে তুমি ফেল, তুমি ফেল, তুমি ফেল, তুমি যাও, তুমি যাও, তাহলে ভবিষ্যতে এই পেশা লিড করবে কারা আপনি আমাকে বলেন। আর এই পেশা থেকে কোথায় যায় আপনি আমাকে বলেন। বার থেকে তো বেঞ্চে যায়। আমাদের দেশের 10 জন বিচারপতির মধ্যে আপনার 6 থেকে 7 জন তো সাধারণত হাইকোর্ট থেকে যাচ্ছেন উচ্চতর আদালতে। তাহলে আমাদের মধ্যে কি একটা বিরাট ভ্যাকিউম হবে না আপনি বলেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা যদি আমরা যুগের সাথে তাল মিলিয়ে যদি আর একটা ফেয়ার সিস্টেম যেখানে ফেয়ার থাকবে, ধরেন বছরে একটা করে যদি পরীক্ষা হয়, আমি খারাপ করলেও আমি জানি 9 মাস পরে আরেকটা পরীক্ষা হবে, আই ট্রাই। আপনি দেখেন অল ইন্ডিয়া বার এক্সাম হয় প্রত্যেক বছর একবার, কোনো মিস নাই। এবং তারা এত বড় দেশ, ওই যে ওদিন এক জায়গায় বললাম তাদের 26টা হাইকোর্ট, একটা সুপ্রিম কোর্ট, তাদের অল ইন্ডিয়া বার এক্সাম হতে কিন্তু কোনো কার্পণ্য কোনো ভুল হচ্ছে না। তো তাদের দেশে কি দল নাই? তাদের দেশে রাজনীতি নাই? আপনি আমাকে বলেন। তাদের দেশে কত ভাষা, কত রকমের মানুষের দ্বিমত, তাই না? আপনি চিন্তা করেন যে ওইরকম দেশে একদিকে বরফ পড়তেছে, একদিকে আপনার 40 সেলসিয়াস টেম্পারেচার আছে। তো সেরকম একটা দেশে তারা যদি ম্যানেজ করতে পারে, আমেরিকাতে চিন্তা করেন এত ক্রাইসিস সত্ত্বেও আইন পেশার অবস্থানটা কোথায়, ব্রিটেনে আইন পেশার অবস্থানটা কোথায়। তাহলে আমরা কেন চেষ্টা করলে আমরা পারবো না? সেজন্য আমার কাছে মনে হয় যে আমরা যদি একটু স্যাক্রিফাইস করি, আমি আমার কথা তো আমি আজকে প্রফেশন এস্টাবলিশ, কিন্তু আমি কেন চিন্তা করব যে পরের জন আরেকজনের ছেলে ভাবে না পা। তো আমার এমন কোনো কাজ করা কি উচিত হবে যে তার ভবিষ্যতে রুটি রুজি অনিশ্চিত হয়ে পড়ে? আমি ইহকালে না হয় একটু ভালো থাকলাম, কিন্তু প্রথম কথা আমি কি ইহকালে মানসিকভাবে ভালো আছি? আমি কি রাত্রে শান্তিতে ঘুমাইতে পারবো আরেকজনের ক্ষতি করে? বা যেখানে উপকার করতে পারতাম উপকার করলাম না, হোয়াট স্যাটিসফ্যাকশন ডু আই হ্যাভ? আর তারপরে পরকালে আমার কি হবে? আমার যদি সেই চিন্তা যদি থাকে, আমার মধ্যে যদি একটা মোরাল স্ট্যান্ডার্ড যদি কাজ করে যে এই প্রফেশনে আমি কিছু দেওয়ার জন্য আসছি, আমি আজকে এই জায়গায় বসে কথা বলতে পারছি কারণ আমি লাকি। শুধু আমার যদি লাক না থাকতো, শুধু এফোর্ট দিয়ে কিন্তু আমি কিন্তু এই জায়গায় কিন্তু আজ কথা বলতে পারতাম না, আপনারা কিন্তু শুনতেন না। তো সেখানে আমার যেহেতু একটা সামাজিক রাষ্ট্রীয় দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্ব আমরা যার যার জায়গায় থেকে আমরা কেন আর একটু ফেয়ারলি করব না? এতে আমার হারানোর আছেটা কি আপনি আমার আপনি আমরা যখন এই যে দেখেন, সরি টু সে রাসেল, এই গত 2-3 মাসে কত মানুষকে দেখেছি, আগামী 2 মাসে কত মানুষকে আর দেখবো না, তারা তো হারাই গেল আমাদের কাছ থেকে। আপনি চিন্তা করে দেখেন যে ইংল্যান্ড আমেরিকাতে মানুষ মারা যাচ্ছে, দাফন করার মতন লোক নাই। চিন্তা করে দেখেন, আপনার বাবা মারা যাচ্ছে, ছেলে মেয়ে লাস্ট কথা বলতেছে ওভার দ্য ফোন বা ভিডিওতে ছবিতে যে কাছে যেতে পারছেন, এমন এক ভাইরাসের মধ্যে আমরা পড়েছি। এই যে আমরা এত মানুষকে যে আমরা হারাচ্ছি এবং গড ফরবিডিং আমরা যে হারাবো, তাই না? মানুষ মানুষকে কি দিয়ে মনে রাখে আপনি আমাকে বলেন। হোয়াট উইল ইউ বি রিমেম্বার্ড উইথ? আপনার ব্যাংক ব্যালেন্স বলেন। আপনি 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 আপনার কতগুলো গাড়ি আর বাড়ি ছিল, এটা দিয়ে আপনাকে মনে রাখবে? আপনি আমাকে বলেন। আমি সরি এখানে এই কথা বলতে হচ্ছে, কিন্তু আমার একটাই আক্ষেপ যে আমরা যদি আরেকটু ফেয়ারলি চিন্তা করতাম আমাদের জগৎটাকে নিয়ে, আমরা যদি আরেকটু স্যাক্রিফাইস করতাম, যে সবসময় যে আমি আর আপনি প্রতিপক্ষ, হ্যাঁ আমি ভালো আপনি খারাপ, আমি উইনার আপনি লুজার, ঠিক আছে? এই যে পারস্পরিক মতের ব্যাপারে যে আর একটু সহনশীলতা, ঠিক আছে? আমি আপনার মতের সাথে এগ্রি করতে না পারি, তাহলে আমি আপনাকে বুঝাই একটু ভালোভাবে যে আপনি কেন আমার মত ভাই ফলো করবেন না, কিন্তু আমি আপনার গায়ে হাত দিব কেন আপনি আমার সেজন্য। এই জিনিসটা আসলে আমাদের একটু বুঝতে হবে যে আমরা যদি আরেকটু বিবেচনাশীল হই, সবাই মিলে, নাইলে কিন্তু আমরা একটা বিরাট ডিস সার্ভিস করছি ইয়াঙ্গার জেনারেশনের প্রতি। আমাদের যারা পরবর্তী জেনারেশন আমাদের কিন্তু মাফ করবে না, আমি সরি টু সে। কাজে আমাদের বিরাট বড় একটা দায়িত্ব আছে। এবং আপনি একটা জিনিস দেখেন যে আজকে আপনি মোটামুটি সিনিয়র হয়ে গেছেন, আমার এই প্রফেশনে 24-25 বছর হলো, হ্যাঁ। ওকালতি বলেন, টিচিং বলেন, এতদূর আমি এসেছি। আমি এখন শেষ হয়ে গেলেও কিন্তু আমার আক্ষেপের কিন্তু কোনো কিছু নাই। কিন্তু আজকে যাদের বয়স 23-24-25 বছর, তারা লাইফে কি দেখেছে আপনি আমারে বলেন? ও তো শুরু করার আগেই তাকে মাস্ক পরে বেরোতে হচ্ছে। ও তো শুরু করার আগে, ও প্রথম ফ্লাইটে এখনো উঠে নাই, এখনই ওকে শিখতে হচ্ছে যে ফ্লাইটে গেলে ভাইরাস ধরতে পারে। ওরা লাইফে কি দেখলো? আমরা যদি এরপরেও সরি টু সে হানাহানি মধ্যে যদি বেশি থাকি, আমরা তো মানে পুরা জাতিকে বিপদের মধ্যে ফেলবো। এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে আমাদের আরেকটু আসলে একটু ওয়াইজলি চিন্তা করতে হবে। এবং আমি কিন্তু খুবই আশাবাদী যে আমাদের যারা ভবিষ্যৎ জেনারেশনে যারা নেতৃত্ব দিবে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি তারা মাশাআল্লাহ অনেক ফেয়ার মাইন্ডেড, তারা অনেকে শ্রদ্ধাবোধ রেখে কথা বলে। এটা খুব দরকার যে আমি যদি আপনাকে রেসপেক্ট না করি,
আপনি আমাকে কেন রেসপেক্ট ব্যাক করবেন? আপনি আমাকে এই ক্ষেত্রে আপনি আমাকে একটা যদি আঘাত করেন, আমার মাথা নামায় আঘাতটা মেনে নিয়ে আপনাকে বুঝানো যে আপনি আমাকে মারলেন কেন, তাই না? আপনাকে যদি আমি বুঝাতে পারি যে আপনার আমাকে মারাটা বা আঘাত করাটা উচিত হয় নাই, আপনি হয়তো একটু লজ্জা বোধ করবেন যে না, এটা তো আসলে আমার করাটা ঠিক হয় নাই, উনি তো আমাকে পাল্টা আঘাত করে নাই। কিন্তু আমি যদি একটা খাওয়া আপনাকে দুটা মারি, আপনি আমাকে এরপর তিনটা মারবেন, আমি সরি টু সে। আমাদের মধ্যে কিন্তু ঠিক যেমন মামলার কথা, আমরা এডিআরে কেন যাচ্ছি আপনি আমাকে বলেন? যাতে আমরা কোর্টের বাইরে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করতে পারি। যেই জন্য, কারণ কোর্টের উপর প্রেশার হয়ে গেছে, এবং কোর্টে যেটা উইন উইন লুজ লুজ, এতে করে একটা পার্টি সবসময় কিন্তু মন খারাপ করে এর থেকে বেরোয় আসতেছে। এইসব কারণে আমাদেরকে কিন্তু একটু যুগের সাথে তাল মিলিয়ে, হ্যাঁ, আমি মনে করি আমাদেরকে আরেকটু পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে সবাই একসাথে বসে, আমি মনে করি একটা আলাপ আলোচনার মাধ্যমে এই পরীক্ষাগুলো যাতে একটু রেগুলারলি নেওয়া যায়, নাম্বার ওয়ান। দ্বিতীয়, প্রশ্নের ব্যাপারে কিছু ভূমিকা, এবং তৃতীয়ত হচ্ছে যাতে সবাই সমান সুযোগে পরীক্ষাতে বসতে পারে, আসতে পারে। তাহলে আমি মনে করি আমাদের আইন পেশাতে অনেক 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 ভালো আমরা উত্তরণ ভবিষ্যৎ দেখতে পাবো। অনেক ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা এই প্রফেশনে শুধু আসবে না, খুশি মনে আসবে। তারা দেশ থেকে চলে যাওয়ার চিন্তা করবে না, প্রসেসিং করবে না অস্ট্রেলিয়ার জন্য আর ক্যানাডার জন্য। ওখানে গিয়েও তারা ভালো থাকবে, কিন্তু তারা কি সত্যিকার মানসিকভাবে অনেক ভালো থাকবে? নিজের দেশ ছেড়ে অন্য দেশে কয়জন মানুষ বলতে পারে বুকে হাত দিয়ে যে আমি খুব ভালো আছি বাংলাদেশে না থেকে? এটা তো অন্তত ব্যক্তিগত আমি তো বিশ্বাস করতে পারি না। কাজে আমরা যাতে ওদেরকে না হারাই, হ্যাঁ, আমাদের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি কিন্তু এখানের মধ্যে কিন্তু থাকা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা স্যার একেবারে লাইভের শেষ পর্যায়ে চলে এসেছে। আর স্যার আমার একটু আগে এর সাথে একটু চ্যাট হলো, তার ওখানে ইন্টারনেটের একটু সমস্যা হওয়ার কারণে আমাদের সিএমআর আমাদের মাথায় আসতে পারছে না এখন। তো স্যার আমি আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন আছে স্যার, তারপর আপনার ক্লোজিং নোটে আমি যাব স্যার। যে আপনি আমাদের স্যার আপনার বিএলএলএস এর জন্য আপনার অবদান অনেক স্যার। আপনি ইনফ্যাক্ট আমাদের অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন স্যার। তো স্যার আপনার কাছে এখন আমার যেটা আপনার কাছে আমি শুনতে চাই স্যার, যে আমরা আর কি কি করতে পারি, আর কিভাবে মানে আমাদের যে স্টুডেন্ট বা আমাদের আইনজীবীরা আছেন বা আমাদের শিক্ষানবিশ ভাই বোনেরা আছেন, তাদেরকে আমরা একসাথে নিয়ে কিভাবে আর একটু এগিয়ে যেতে পারি, বা আর কি কি করলে স্যার এটা ভালো মনে করেন আপনি? রাসেল, প্রথম কথা হচ্ছে যে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ যে আপনি যে খুব সুন্দরভাবে, কারণ আমাদের আমাদের দেশে কিন্তু বিভিন্ন মতের মানুষকে নিয়ে একসাথে চলাটা শান্তিপূর্ণভাবে খুব ডিফিকাল্ট, খুব শক্ত একটা কাজ। সেই কাজটা কিন্তু আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। আমি সবাইকে এনকারেজ করি যে এই যে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, এই প্ল্যাটফর্মটাকে ঠিক রাখার জন্য এক হচ্ছে সবার ইনভলভমেন্ট নিশ্চিত করবেন। অনেকের অনেক মত থাকতে পারে, তাদের মতটাকে রেসপেক্ট করে জিনিসটাকে নিশ্চিত করতে হবে আমাদেরকে, আপনাদেরকে। প্রত্যেকটা ল স্কুলে যাতে প্রতিনিধি থাকে তাদেরকে এনকারেজ করতে হবে এই প্ল্যাটফর্মে সামিল হওয়ার জন্য, এবং এই ভার্চুয়ালি তাদের সঙ্গে ওয়েবিনারের আয়োজন করা, সেমিনারের আয়োজন করা, যখন আমরা যেতে পারছি না। যেমন আপনাদের সাথে আমি বেশ কয়েকটা জায়গায় ফিজিক্যালি গেছি, তাই না? আমরা কয়েকটা জায়গায় কিন্তু গেছি, এবং সেখানে আমার খুব চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছে। বিভিন্ন বারে গিয়ে, বিভিন্ন জায়গাতে গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে, ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলেছি, তারা কিছু শুনেছে, আমরা তাদের কাছ থেকে শুনেছি। এইটা কিন্তু এখন ভার্চুয়ালি বজায় রাখবেন রাসেল। আমি মনে করি খুব ইম্পর্টেন্ট যে এই ব্যাপারে প্ল্যান করেন আপনারা, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়েবিনার করা যায় কিনা, যেখানে ওই বা ইউনিভার্সিটি ওয়াইজ ওয়েবিনার করে, যেখানে তারা ভার্চুয়ালি অ্যাটেন্ড করতে পারবে। দুইটা চারটা ভালো কথা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলবো, তাদের কথা শুনবো, এখানে তো কোনো লিমিট নাই। এক। দুই হচ্ছে যে আপনি বৈচিত্র্য রাখতে হবে, অর্থাৎ বিভিন্ন কম্পিটিশন, যেমন একটা ড্রাফটিং কম্পিটিশন করছেন এখন, হ্যাঁ, আমি মনে করি এটা খুব খুব চমৎকার একটা আয়োজন। যে ড্রাফটিং কম্পিটিশন আয়োজনটা কেন ভালো, কারণ এর মাধ্যমে কিন্তু ওরা একটা প্র্যাকটিক্যাল একটা কিন্তু তারা কিন্তু ইয়ে পাচ্ছে, একটা স্বাদ পাচ্ছে, এবং এই যে কেউ জিতবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, ইনসেন্টিভ দিলে মানুষ কিন্তু আর উৎসাহিত হয় যে আমি এটা করলে কিছু একটা পাবো। ঠিক আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কাজে এই ধরনের কম্পিটিশনের আয়োজন করা, সবাইকে একটু নিয়ে আসা, এবং এই যে মত বিনিময় করা, ঠিক আছে, আপনি আরো সিনিয়র আইনজীবীদেরকে নিয়ে আসেন এখানের মধ্যে, হ্যাঁ, মহামান্য বিচারপতিরা আসলে তারা, বা যারা যারা আমাদের অবসরপ্রাপ্ত বিচারপতি আছেন, যারা হয়তো এডিআর করছেন, আরবিট্রেশন করছেন, তাদের গল্প শোনা উচিত, তাদের কথা শুনে তাদের লাইফের অভিজ্ঞতা শেয়ার করুন, কারণ শুনলে পরে কিন্তু মানুষ শিখে। আবার ইয়াঙ্গার জেনারেশনকেও কিন্তু নিয়ে আসেন সামনে,
তাদেরকে নিয়ে একটা ওয়েবিনার করেন, 8-10 জন নিয়ে আসে, তারা তাদের কথা মন খুলে বলুক যে এই ক্রাইসিস তারা কিভাবে ফেস করছে। কারণ আমি তো মোটামুটি এস্টাবলিশমেন্টের মধ্যে আছি, আমি একভাবে ডিল করি, বা তাদের অবস্থা চিন্তা করে দেখেছেন? কারণ এতে করে হবে কি, তারা কিন্তু গুরুত্ব পাবে। আমি সব থেকে যেটা ইম্পর্টেন্ট মনে করি যে লাইফে কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি গুরুত্বপূর্ণ, আপনাকে গুরুত্ব দিচ্ছে, তখন কিন্তু আপনি আরো কি হবেন, আপনি আরো কনসিয়াস হবেন, অ্যাওয়্যার হবেন যে আমাকে নেক্সট কাজটা আরো ভালোভাবে করতে হবে, তখন আপনি ইমপ্রুভ করবেন। আমরা যদি তাদেরকে রাশের সুযোগই আমি না দেই, প্রথম সুযোগ যে আমি তাদেরকে না দিই, সেই গুরুত্বটা বুঝবে কিভাবে? এই জন্য আমি আপনার এখানে বলেছি কিনা আমার মনে নেই এর আগে, বাট অন্যখানে বলেছি যে অনেক সময় সমালোচনা হয় যে এইখানে এই গেস্ট, আসলে দেখেন এখানে কিন্তু কেউ কিন্তু কোনো কিছুর বিনিময়ে কিন্তু রাশের আসে না। আপনার ইনভাইট করেছে সম্মান দেখে, আমি আসছি, সিয়াম আজকে আসছে, তাই না? সে অনেক ব্যস্ত, তার মধ্যে সে কিন্তু এসছে, এটা খুব ইম্পর্টেন্ট, কেউ কিন্তু ফেলছে না কথাটা। দিস ইজ সো ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু সবাই সবাইকে ব্যাক আপ করছি, চেয়ার আপ করে সোসাইটিকে একটা কিছু দেওয়ার চেষ্টা করছি। কাজে এই জিনিসটা কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে কাজেই, এবং সবাইকে একটু একটু করে অবদান রাখতে দিলে তারা গুরুত্বটা পাবে। তা আমি মনে করি নাম্বার 1, ডিজিটাল প্ল্যাটফর্মটা আপনারা চালিয়ে যাবেন। 2 হচ্ছে বিভিন্ন রকমের কম্পিটিশন, মত বিনিময় করেন নিজেদের মধ্যে, যারা প্রফেশনে যারা মান্যগণ্য আছেন তাদেরকে একটু আনার ব্যবস্থা করেন, ঠিক আছে? এতে করে হবে কি, সবাই মনে করবে যে না, নেক্সট ইভেন্টটা আরো নতুন কিছু, নেক্সট ইভেন্টে আমি একটু নতুন কিছু পাবো। কারণ মানুষ কিন্তু পরে যদি একঘেয়ে হয়ে যায়, একই কথা বারবার বলতে থাকলে কিন্তু মানুষ, ও এই কথাটা আমি আগেও শুনছি, উনি আর কি নতুন আর কি বলবে, তুমি বাদ দেন, আচ্ছা অফ করে চলেছে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভার্চুয়ালি অন আর অফ করতে কিন্তু কিছু লাগে না, খালি ওই ডিসকানেক্টেড হয়ে গেলে বা চলে গেলেই কিন্তু হয়। কিন্তু ওইখানে এমন না যে আপনাকে উবার ডেকে আর জায়গায় যাইতে হবে। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি কতজনকে রাখতে পারবেন, কতজনকে হারাবেন, সম্পূর্ণভাবে আপনার আমার উপর নির্ভর করছে কিন্তু এই জিনিসটা। সো যারা আছি তারা, তাই না? কাজে মানুষকে ধরে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন ধরেন একজন টিচার যদি একটা বোরিং সাবজেক্ট বা লেস ইন্টারেস্টিং সাবজেক্ট যদি সুন্দর করে পড়ায়, তার ক্লাসে গিয়ে ছেলে মেয়ে কিন্তু মনোযোগ অভাব হয়। আবার অনেক টিচার আছে, আই এম সরি টু সে, খুব ইন্টারেস্টিং সাবজেক্টে মানুষ কিন্তু ক্লাসে ঘুমায় যায়, ঠিক আছে? এইটা কিন্তু আমি মনে করি খুব ইম্পর্টেন্ট যে আপনি যাদেরকে নিয়ে আসবেন তারা যাতে, আমরা সবাই জানি যে তারা, তাদের তো কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তো আসেই না, বাট যারা সবাইকে কিছু দিতে পারবে মজা করে, ইনভলভ করে সবাইকে, মনে করেন না ওনার নেক্সট কথাটা জানি কি বলে, আমি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কাজে এটা আন্ডার ইউর এবল গাইডেন্স আই এম প্রিটি শিওর যে আরো ভালো হবে। এবং আমি অন্যান্য সবাইকে বলবো বিএলএস এর মাধ্যমে আপনারাও কিন্তু আপনাদের নিজস্ব প্ল্যাটফর্ম ডেভেলপ করেন। কারণ একটা প্ল্যাটফর্ম কখনো কিন্তু এক না, বিভিন্ন মতের, বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গা থেকে সবাই আসলে পরে। এবং আরেকটা কথা আসলে, সরি শেষ করার আগে, শুধু আইন কেন, আপনি তো দেখেন তো, আপনি যারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং এর জগতে আছে বা মেডিকেল প্রফেশন, কাউকে নিয়ে আসেন না একবার এখানে, তারা এসে একটু বলুক না তাদের এই কোভিড-19 কি চ্যালেঞ্জ, তারা তো সবচেয়ে আগে সাফার করছে, তারা তো চ্যালেঞ্জ সব থেকে বেশি। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের পুলিশ সার্ভিস থেকে কাউকে আনতে পারেন নাকি এখানের মধ্যে, দ্যাটস এ গুড আইডিয়া। এতে হবে কি জানেন, সবাই বুঝবে যে অন্য পেশার মানুষ কি। এবং সবচেয়ে প্রবলেমটা কি, এই যে আমাদের মধ্যে একটা যে পেশাগত বিরোধ আছে, আমরা আজকে মামলা করেছি ডক্টরের এগেইনস্টে, হ্যাঁ, ওর এগেইনস্টে, ভালো, যদি কেউ অবহেলা করে, যদি কেউ অন্যায় করে, তার জন্য কম্পেনসেশন, পানিশমেন্ট সবই হবে। কিন্তু আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে যে তারা কতটুকু ঝামেলার মধ্য দিয়ে এই দিনটা পার করছে। আজকে যদি আপনার গায়ে যদি অ্যাপ্রন করা যদি বলা হয় যে আপনি 10টা করোনা পজিটিভ রোগীর সাথে সারা দিন কাটান, আপনার বাসায় কান্নার রোল পড়ে যাবে, এটা সিম্পল। হ্যাঁ, তো তারা কতটুকু মানে নিজেদেরকে আত্মোৎসর্গ করে এই পেশার সঙ্গে তারা জড়িত হয়ে আজকে এই কাজটা করছে। আমাদের পুলিশ ভাইদের কথাই বলেন, আমাদের মেডিকেল প্রফেশন বলেন, আমাদের অ্যাম্বুলেন্স চালক বলেন, বা আমাদের ওই যে দেখবেন যারা ওই ডাস্টবিনে ময়লা পরিষ্কার করে, যারা দেখবেন কোন রকম মাস্ক ছাড়া, তারা কিন্তু এক্সপোজারের রিস্ক নিয়ে কিন্তু তারা লাইফে কয়টা টাকার জন্য কিন্তু আজকে তাদের লাইফটাকে বিপন্ন করছে। আমাদের তাদের কথা কিন্তু ভাবতে হবে। কাজে এইগুলা আমি বলবো যে সমালোচনার সময় আসলে ঠিক এখন না। হ্যাঁ, এখন আমাদের ধৈর্য ধরা উচিত। কোন সেক্টরকে রাগিয়ে দিয়ে আক্ষেপের মধ্যে ফেলে আমরা যদি আবার বিপদের মধ্যে নিজেরা পড়ে যাই, তাহলে আমাদের আফসোসের কিন্তু শেষ থাকবে না। কাজে এই ব্যাপারে একটা ন্যাশনাল ঐক্যমত্য থাকার দরকার আমি মনে করি, সবাই সবাইকে নিয়ে। এই জন্য এই প্ল্যাটফর্মে আমি মনে করি, কেন আমরা একজন রেসপেক্ট ডক্টরকে আমরা কেন আনবো?
একজন ডিসিপ্লিন সার্ভিসের লোককে কেন আনবো? আপনি 3 জনে 3 পয়সা থেকে এসে তারা পারফেক্ট মত বিনিময় করুক না, তখন মজা আরো বেশি হবে যে না সবাই সবার কথা বলুক। এতে করে ওই যে এমপ্যাথি একটা কথা আছে না, যে আমি যদি বুঝতে পারি যে আপনার প্রবলেমটা কোথায়, তখন কিন্তু আপনার ব্যাপারে একটা মামলা করার আগে আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত আমি 10 বার চিন্তা করবো যে ওয়াজ আই ইন দ্যাট হসপিটাল, আমি তো ওই জায়গার মধ্যে কি আদৌ ছিলাম? তো আমি যেটা বলে দিলাম যে উনি এই খারাপ কাজটা করছে, আপনি কি রোদের মধ্যে 5 ঘন্টা দাঁড়ায় থাকেন না? ওই দিন একটা ছবি দেখেছেন যে পুলিশ বাহিনীর একজন আমাদের স্টাফ, উনি অজ্ঞান হয়ে গেছে ডিউটি করতে করতে, কারণ তাদের মধ্যে কয়েক হাজার আক্রান্ত। চিন্তা করে দেখেন আমাদের যারা উনারা কত বড় বিপদ মাথার মধ্যে রেখে কাজ করতেছে আমাদের দেশের জন্য। আমরা তো সমালোচনা অনেক আগে করে ফেলি, আগে সিদ্ধান্ত দিয়ে দিই মানুষ সম্পর্কে, কিন্তু তার অবস্থানটা তো আমি বিবেচনা করতেছি না আগে, যে সে কতটুকু খারাপ অবস্থার মধ্যে আছে, আমি তার জায়গায় হলে কি করতাম। কাজে আমি মনে করি আসলে এই কয়েকটা আশা করি এনাফ। আমার মনে হয় যে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু কুলাইলো আমি বললাম, বাকিটা তো আপনারা ডিসিশন নেবেন। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই ট্রাই করবো স্যার এখন অন্যান্য প্রফেশনাল লোকদের এই প্ল্যাটফর্মে একসাথে আনার জন্য। তাহলে আপনি যেটা বলেছেন যে আমরা তাদের মতামতটাও শুনতে পারবো স্যার, এটা আমাদের জন্যই ভালো হবে। ইনশাল্লাহ আমরা ট্রাই করব। তো স্যার আমরা একেবারে এখন শেষের পর্যায়ে চলে আসছি, আমি একটু বিদায় নিয়ে নিই স্যার। সিয়াম যেহেতু নাই, আমি ও হয়তো পরে দেখবে, ওর নেট কানেকশন না থাকবে, ওর একটা শেষ গল্প করে শেষ করি। ও কিন্তু সিয়াম কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলে, ঠিক আছে? এবং আপনি অবাক হবেন আমাদের এলসিএল এর সাউথে যে একটা ছোট্ট জায়গাতে 6 এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট হয়, ঠিক আছে, প্রত্যেক বছর। এটা কিন্তু অ্যানুয়াল আকর্ষণ, খুব মজার গল্প কিন্তু। এখন হয়েছে কি, আমরা কিন্তু এত বছর যাবত আমরা ওই অ্যালামনাইদেরকে নিয়ে সবাইকে, ওরা একটা টিম দিত, আমাদের ছেলেমেয়ে সবাই মিলে 6 এ সাইড ক্রিকেট খেলতো। এখানে হচ্ছে উপর দিয়ে মারলে আউট, হ্যাঁ, নিচে মারলে 1 রান। খুব ইন্টারেস্টিং, সবচেয়ে কমপ্লিকেটেড রুল অফ ক্রিকেট, মানে এত কমপ্লিকেটেড রুল বোধহয় ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটও কিন্তু হয় না। আমি নিজেই ভুলে যাই কি রুলে খেলতেছে ওরা। যাই হোক, তো গত বছর সিদ্ধান্ত নিল সবাই মিলে যে সিয়ামদের টিম এত স্ট্রং, কারণ সবাই ব্যারিস্টার, সবাই সিনিয়র, ওদের সাথে কেউ পারে না। তো আমাদের ছাত্রছাত্রীরা বলতেছে যে স্যার ওদেরকে এইবার স্যার ওনাদেরকে স্যার বাদ দিয়ে আমরা একটু খেলি, কারণ আমরা তো প্রত্যেকবার রানার্স আপ হচ্ছি বা থার্ড হচ্ছি, তো আমরা তো এখানে কারেন্ট স্টুডেন্ট। তো তখন আমি বললাম যে ঠিক আছে। এই খবরটা যখন প্ল্যানটা ছিল যারা চ্যাম্পিয়ন হবে তারা সিয়ামদের সাথে খেলবে, তা সিয়ামরা আমাদের অ্যালামনাই টিম, খেয়াল করবে। এই কথা জানার পরে আমি তো ভাবছি যে কোনো ব্যাপারই না, আপনি বিশ্বাস করেন সিয়ামের ফোন, ঠিক আছে স্যার এটা কি হইলো, আমি খেলতে পারবো না, আমরা খেলতে পারবো না, এটা কোনো কথা হইতে পারে? আপনি চিন্তা করেন, সে এত ব্যস্ত একটা ছেলে, যা শিডিউল পাওয়া যায় না আপনার এই অবস্থাতে, কিন্তু দেখেন খেলার ব্যাপারে এত বছর পরে বা শেষ করার পরে সে কিন্তু ক্যাম্পাসকে ভুলে নাই। এবং কেন ক্রিকেটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে এই যে ওই যে ওর বন্ধু বান্ধবরা আসবে, ওর কলিগরা আসবে, ও হয়তো সবাইকে দেখতে পায় না, আর সবাই যার যার পেশায় ব্যস্ত, যার যার চেম্বারে ব্যস্ত, যার যার কোর্টে ব্যস্ত, এখানে ছেলে মেয়েদের সাথে খেলবে। এই যে র্যাপোর্টটা, আমি এটাই বুঝাতে চাচ্ছি, কিন্তু এই যে র্যাপোর্ট, যে যারা পড়ছে এবং যারা অ্যালামনাই, এটা ভ্রাতৃত্বের সম্পর্ক, হ্যাঁ, এই যে তাকে ফিরায় নিয়ে আসে, এবং সে একেবারে ফুল টাইম দিয়ে ওই টাইমটাতে যত ও ঠিকই 3-4 ঘন্টা থেকে কিন্তু খেলাটা শেষ করে যাবে। তা আমি এত খুশি লাগছে ওর কথা শুনে যে ইউ স্টিল ওয়ান্ট টু কাম ব্যাক এন্ড প্লে ক্রিকেট, বলে ইয়েস স্যার ওয়াই নট। হ্যাঁ, আমাকে কিন্তু অনেকে বলছে, আপনাকে বলছে যে সিয়াম বললে স্যার খেলতে পারবেন, আমি অবশ্যই আপনার কথা খেলা কিন্তু প্রশ্ন আসেই না। এটা তো আমার জন্য আরো মজা হলো জিনিস, আপনি বুঝতে পারছেন? দিস ইজ ফর ডেডিকেশন রাসেল। এবং এইটার এই যে একটা জায়গা থেকে আমি চলে গেছি, আমি সরি একটা হয়তো অনেক রাত একটা শেষ করি, আমরা না যখন যে জায়গা থেকে চলে যাই সেই জায়গাটাকে ভুলে যাই, কিন্তু আসলে অ্যাকনলেজমেন্ট লাইফে কিন্তু বড় একটা জিনিস, যে কোন জায়গা আমাকে কি দিয়েছে। এবং আমি যখন আমি পেছন দিকে তাকায় বলবো আমার স্কুল আমাকে এটা দিয়েছে, কলেজ আমাকে এটা দিয়েছে, ইউনিভার্সিটি আমাকে এটা দিয়েছে, আপনি আমাকে বিএলএসএস আমাকে এটা দিয়েছে, তখনই কিন্তু আমি মানবিক ভাবে কিন্তু আমি উন্নত বলে মনে করব। কারণ সবসময় বিশ্বাস করি আমি যে সম্মান পাওয়ার যোগ্য তাকে মুখ দিয়ে সম্মান দিতে হয়, মুখ দিয়ে স্বীকার করলে আমার কিন্তু কোনো লস নাই। আমি আজকে আপনার সম্মান করলে, সবাইকে ভালো আচরণ করলে আমি কিন্তু ছোট হব না, আমি কিন্তু বড়ই হব। কিন্তু অনেক সময় আমরা হয়তো মনে করি যে আরেকজন প্রশংসা করলে হয়তো আমাকে যারা দেখছে তারা মনে করবে ও আচ্ছা এনার থেকে। আসলে লাইফ ইজ নট অ্যাবাউট কম্পারিজন, লাইফে কিন্তু তুলনা নিয়ে সবকিছু কিন্তু হয় না। যেটা সিয়াম বলে গেছে যে
সালমান শাহ অনেক বড় একজন নায়ক ছিলেন, বাট সিয়াম কেন সিয়ামের নামে শেষ করবেন? সিয়াম ওর নামে কেন? দ্যাট ইজ সাচ এন ইম্পর্টেন্ট। আপনি কাউকে আইডল মানেন, অবশ্যই আপনাকে মনে মনে মানতে হবে, আপনি ফলো করবেন, হ্যাঁ, কিন্তু এই ফলো করার মাধ্যমে কিন্তু আপনি আপনার নিজের আর্ট ডেভেলপ করবেন, তাই না? আমি রফিকুল্লাহ স্যারকে দেখেছি, জয়ী স্যারকে দেখেছি, এত ছোট মুখে বড় কথা সাজে না, কিন্তু কল্পনা করেছি যে ওনারা কি সুন্দর সাবমিশন করেন, ওনাদের অ্যাডভোকেসি কত সুন্দর। আমি যখন দাঁড়াবো, আমি কি চিন্তা করব যে আমার জন্য ওনাদের থেকে নলেজ নিয়ে আমার জন্য বেস্ট কোনটা। আমি হয়তো কখনোই তাদের সমান হতে পারবো না, কিন্তু আমাকে চেষ্টাটা তো করতে হবে। দ্যাট ইজ ওয়্যার আমি মনে করি আমার শেষ বক্তব্য ছিল। আর কি, থ্যাংক ইউ। না স্যার, আপনার এই কথা, আপনারা সিএমের গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে স্যার। আমরা সবাই চাবো যে যারা এলসিএলএস এর অ্যালুমনাই আছে স্যার, ইনক্লুডিং মি, আমরা অবশ্যই সেখানে ফিরে যাব স্যার। আপনার হয়তো মনে আছে 2006 বা 7 এলসিএলএস যখন নতুন আসলো স্যার, 6 মনে হয় স্যার নাকি, ওই সময় থেকেই স্যার আমি কিন্তু এলসিএলএস এই ছিলাম স্যার। তো এখনো স্টিল আপনার সাথেই আছি স্যার, এবং ইনশাল্লাহ সারা জীবনই থাকবো। তো স্যার আমরা এখন একটু শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু ধন্যবাদ হ্যাঁ, আমি ধন্যবাদ। আগে একটা কথা বলি, দেখেন আজকে আপনি আমার এখানে আর ছাত্র না, বা আপনি কোনো মামলায় আমার সাথে নাই, তাই আপনি ফিরে আসলে যখন আমি দেখছি যে এখানে কোনো ক্যাশ বা কাইন্ডের ব্যাপার নাই, আমি আপনাকে হেলাফেল্লা করলাম, এইখানে না আমরা বিরাট ভুল করে ফেলি। কারণ আপনি আমাকে কিছু পাওয়ার আশায় আসেন নাই, হয়তো খালি হেলো বলতে আসছে। আর আমার যদি প্রথম চিন্তাই থাকে যে খামাখাই ফোন ধরে আমি কি করব, আমার তো এখানে কিছু পাওয়ার না, এটা কিন্তু বিরাট একটা ভুল। আমি মানসিকভাবে তার ভুল করতেছি, কিন্তু সেই জন্য আমার একটাই কথা, সবাই জানে যে যে যখনই পাশ করে চলে যাক না কেন, আমাদের কাছে, আমার কাছে যদি 10 বছর পরে কোনো রেফারেন্সের জন্য আসে, যদি চেম্বার পরিবর্তনের কথা বলে বা বলে স্যার আমি এই জায়গাতে অ্যাপ্লাই করবো, আমার সাহায্য করেন, আমার সাধ্যে যতটুকু কুলায় সেইখানে কিন্তু আমি, সে আমার সঙ্গে অতীতে কি আচরণ করেছিল, কোথায় কি বলেছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। লাইফে কিন্তু আমরা হয় কি জানেন, আপনি মনে রাখবেন, যত বেশি মনে রাখবেন আপনি তত বেশি প্রেজুডিশিয়াল হয়ে যাবেন, কিন্তু তখন কিন্তু আপনার কারোর প্রতি ফেয়ার থাকতে পারবেন না। এই জন্য আমি মনে করি রাসেল, এই প্রফেশনে অনেক কিছু ভুলে যাওয়া ভালো। ভালোটা মনে রাখবেন, খারাপটা ভুলে যাবেন। তাহলে আপনি যখন কাউকে দেখবেন না, আপনি তাকে নতুন ভাবে দেখবেন এবং তাকে আপনি জাজ করতে পারবেন, জাজ করা ঠিক না, তাকে আপনি মূল্যায়ন করতে পারবেন পজিটিভলি, এবং আপনি তার জন্য সবচেয়ে ভালো কথাটাই লিখবেন। সেই জন্য আমি মনে করি যে আমাদের দায়িত্বটা কিন্তু টিচার হিসাবে খালি ক্লাসরুমেই শেষ না, আমাদের দায়িত্ব কিন্তু একজন লয়ার হিসেবে খালি কোর্টেই কিন্তু শেষ না, আমাদের কিন্তু এর বাইরে কিন্তু এই সমাজকে এবং এই পেশাকে দেওয়ার জন্য আমাদের আরো কিন্তু কন্টিনিউয়াস দায়িত্ব কিন্তু আছে, যেটা আমাদেরকে শেষ পর্যন্ত পালন করার চেষ্টা করা উচিত, যেটা আমি ফিল করি। এতে করে কিন্তু রাসেল আমাদের হারানো কিন্তু কিছু নাই, কিন্তু উই ডু নট লুজ এনিথিং। ঠিক আছে, কাজে এইটা আমরা মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা যাতে একটা কনসিস্টেন্সি মেনটেন করে লাইফে যাতে শেষ দিক পর্যন্ত যাতে আমাদেরকে যাতে উপরওয়ালা যাতে নেওয়ার যাতে সেই ভাগ্য যাতে দেয়। বাকিটা শেষ কিভাবে আমরা কেউই জানি না, বাট আমরা আশা করতে পারি যে সব ভালোভাবে চলবে। স্যার ধন্যবাদ। অবশ্যই স্যার, আমরা ভালো মন্দ মিলেই মানুষ, তো আমরা অনেক সময় দেখা যায় যে স্যার আমরা মানে কোনো একটা হিট অফ দ্য মোমেন্ট আমরা কোনো মানে খারাপ বা কোনো একটা খারাপ কথা বলে ফেলতে পারি। তবে আমার মনে হয় স্যার এই টুকিটাকি এইসব জিনিসগুলো আমাদের মনে না রেখে মানুষের ভালো দিকটাকেই মনে রাখা উচিত, এবং সেই অনুযায়ী তাকে মূল্যায়নটা করা উচিত স্যার। এইটাই তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দিয়েছেন। এবং অবশ্যই আমার এখন সিয়ামকেও ধন্যবাদ দিতে হচ্ছে, কারণ সে অনেক মূল্যবান সময় আমাদের দিয়েছে, এবং সে আমাকে একটু আগেই টেক্সট করেছে যে তার ওখানে মোবাইল ইন্টারনেটের একটু সমস্যার কারণে স্যার সে আর জয়েন করতে পারেনি বা পারছে না। তো আমরা হয়তো বা আবার ভবিষ্যতে আমরা আবার একটা দিব স্যার। আবার স্যার আমাদের সাথে যেরকম আছেন, আমরা সবাই বিএলএসএ সবাই চাবো যে আপনি আমাদের সাথে এভাবেই থাকবেন সারা জীবন, আমরা যতদিন আছি স্যার, আমরা পরিবারের মতো। আর স্যার এখন আমাদের বিএলএলএস এর যারা কাজ করছে, আমি এতক্ষণ আপনি স্যার অনেক অন্যদের বলেছেন, যারা আমরা 10-12 জন আপনি হয়তো বা চিনেন স্যার, যারা কাজ করছে অনবরত, তারা আপনাকে নক করছে বা বিরক্ত করছে, তারা পিছে লেগে আছে স্যার। তো তাদের উদ্দেশ্যে স্যার আপনি যদি কিছু বলতেন, তারপর স্যার আপনার ক্লোজিং স্পিচটা যদি দিতেন। ছোট কথা, এটা হচ্ছে যে সবাইকে বলবো যে ওয়ার্ক অ্যাজ এ টিম।
একটা টিম হিসাবে কাজ করে, ভেরি ইম্পর্টেন্ট। টিমের মধ্যে মতানৈক্য থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবার মতটাকে একসাথে আলোচনা করে তাকে বুঝায় দেওয়া, দেখো তোমারটা আমরা শুনেছি, কিন্তু আমাদের মনে হয় যে সংখ্যাগরিষ্ঠ হবে এটাই ভালো। এতে করে হয় কি, ওই যে বললাম না, সম্মানিত বোধ করাটা কিন্তু ইম্পর্টেন্ট। যে একটা থাকে না যে আপনি একটা প্রেয়ার শুনলেন, মন দিয়ে শুনলেন, একনলেজ করলেন, করে তার এগেইনস্ট রায় দিয়ে দিলেন, সে কিন্তু মন খারাপ করবে না যদি আমার কথা শুনেছে, আই কুড মেক মাই সাবমিশন। এই জন্য আমি মনে করি যে সবাইকে সুযোগ দেওয়াটা উচিত, সবাই ওয়ার্ক লাইক ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়ার্ক অ্যাজ এ টিম। এতে করে হবে কি, আউটপুটটা কিন্তু অনেক ভালো হবে। আর এটা হচ্ছে যে অনেক বাধা বিপত্তি আসবে, এটাতে ভেঙে পড়লে চলবে না, ঠিক আছে? কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে পেশেন্স, সিনসিয়ারিটি, পারসিভিয়ারেন্স। এই প্রফেশনে যেমন চামড়া অনেক মোটা রাখতে হয়, ঠিক আছে, অনেক কথা অনেকে বলবে, আপনাকে এই সমালোচনা শোনার মতন আপনার ধৈর্য থাকতে হবে, আপনার সেই ধৈর্য থাকতে হবে। কারণ মনে রাখবেন যে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ বলেই মানুষ আপনাকে সমালোচনা করছে। আপনাকে কিন্তু আলোচনা হওয়ার কারণ কিন্তু আপনি ম্যাটার করেন, ঠিক আছে? কাজে সমালোচনাকে পজিটিভলি নিতে হবে এবং তার মধ্যে থেকে আপনি আপনার ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারবেন। কাজে মন খারাপ করার কিছু না, কাজেই চেয়ারফুল থাকতে হবে। তবে এই মুহূর্তে আসার সবার প্রতি একটাই অনুরোধ, স্টে অ্যাজ সেফ অ্যাজ পসিবল, তাই না? মানে খুব প্রয়োজন না হলে বাইরে না যাওয়া, ঠিক আছে? এবং যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্স বলেন, যাই বলেন, আশেপাশে খেয়াল রাখা। হ্যাঁ, কারণ এখন কিন্তু ওই যে কি বলে ওইটাকে, অ্যাসিম্পটমিক, সিম্পটোমেটিক যেটাকে বলে, হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আক্রান্ত, শেয়ার করছে না, অনেক হার বেড়ে গেছে। যে আমরা জুন জুলাই পর্যন্ত, অর্থাৎ আমি মনে করি আগামী ঈদ পর্যন্ত কিন্তু আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। আশা করি আমরা এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো, রেহাই পাবো, এবং উইথ মিনিমাম লস। হ্যাঁ, যাতে সবচেয়ে কম ক্ষতিতে যাতে আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমাদের যাতে ইকোনমি আবার যাতে রিগেইন করে, হ্যাঁ, সবাই যেন ভালো থাকতে পারে, সেটা কিন্তু আমাদের মূল কাম্য। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন, আমাদের কথা শুনেছেন। এবং স্যার আমি কমেন্ট গুলো দেখছি না, এখানে অসংখ্য কমেন্ট আছে স্যার, যেগুলো জবাব দিতে গেলে হয়তো বা রাত পার হয়ে যাবে স্যার, তো আমরা আর ওইদিকে না যাই স্যার। শুধু স্যার এখন লাস্ট যেটা বলতে যাচ্ছি যে আপনারা এই কোভিড-19 আমরা স্যার যেটা বললেন যে আমরা ঘরে থাকবো, অন্য কন্ট্যাক্টে যাবো না, এবং অবশ্যই বের হওয়ার সময় মাস্ক পরে বের হবে, এবং ঘরে আসার পরে হাতটা ধুয়ে ফেলবো অ্যাটলিস্ট 20 সেকেন্ড। তো সবাইকে স্যার শুভেচ্ছা, স্যার আপনাকে ধন্যবাদ, এবং অন্য যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আজকের মতো আমরা এখানে আমাদের প্রোগ্রামটা শেষ করছি। ধন্যবাদ স্যার। গুড নাইট, শুভরাত্রি।